তো আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ তাসনিমুল হাসান তামিম। আজকে নিয়ে আসলাম লেকচার 3 কেমিক্যাল চেঞ্জেস এর। ওকে, তো আগের দুটো লেকচারে আমরা কি কি পড়ছি একটু রিভিউ দিয়ে নিই। সেটা হলো ফার্স্ট চ্যাপ্টারে আমরা পড়েছিলাম হলো গ্রিন কেমিস্ট্রি অ্যাটমিকোনমি, অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টারে আমরা পড়েছিলাম বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্ব। ওকে, অ্যান্ড এখন যে তৃতীয় লেকচারটা আছে ওইটা হলো আপনার বিক্রিয়ার ক্রম বা আণবিকত্ব, এই সবেরই কিছু একটু এক্সটেনশন। হ্যাঁ, এবং এইখান থেকে আপনাদের আমি কিছু ইকুয়েশন দেখাবো এবং কিছু ম্যাথ থাকবে। সেটা পরীক্ষা বলেন, এইচএসসি পরীক্ষা বলেন এবং অ্যাডমিশন বলেন, উভয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো লেটস ক্র্যাক ইট। হ্যাঁ, আসলে আশা করি আপনারা প্রিভিয়াস দুইটা লেকচার করে এসেছেন। হ্যাঁ, ওকে, স্টার্ট করি। তো প্রথমে যেটা আছে সেটা হলো সংঘর্ষ তত্ত্ব। আচ্ছা, সংঘর্ষ তত্ত্বের মূল বেসিকটা কি? হ্যাঁ, একটু আগে আলোচনা করে নিই, পরে ইয়াতে আসতেছি। সংঘর্ষ তত্ত্ব, ধরেন আমি একটা রিয়াকশন লিখবো। ধরেন জাস্ট একদম নর্মাল যে আমরা পানি বানাই। ধরেন এটা এটা কি, এটা আমাদের পানি বানানোর রিয়াকশন। ওকে, তো এখন এই যে পানি বানানোর রিয়াকশনটা, তো এই রিয়াকশনটা আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে এটা এইভাবে ফর্ম করে না। দেখেন তো যে এইখানে যে হাইড্রোজেন বন্ডটা আছে, তো হাইড্রোজেন বন্ডটাকে আমরা লিখতে পারি হাইড্রোজেন বন্ড, অ্যান্ড এখানে আছে হলো অক্সিজেন বন্ড। এইখানে আমি যদি এটার গাঠনিক সংকেতটা আঁকি তাহলে হাইড্রোজেন বন্ড। এখন আপনারা যদি এই এই আমি জাস্ট এটাকেই একটু আমরা অণুর আকারে দেখাইলাম। এখন আমি যদি বলি এই বিক্রিয়াটা কমপ্লিট হলো কিভাবে, তো বিক্রিয়া কমপ্লিট হওয়ার জন্য প্রথমত আপনার মানে আমরা যে রিঅ্যাকট্যান্ট নিছি, তো প্রথমত তো আপনার রিঅ্যাকট্যান্টই আমাদের সকল মৌল বা যে যাই থাকুক আর কি, মানে আমাদের রিঅ্যাকট্যান্টেই তো সকল জিনিসপত্রগুলো থাকে, কিন্তু পরে যে এইটা ভেঙে এইটা গড়ে, অর্থাৎ মানে আমার এইখান থেকে কিছু পরিমাণ অ্যামাউন্ট খরচ হইতে থাকবে, ঠিক আছে, এবং সেম অ্যামাউন্টটাই উৎপাদে যে তৈরি হইতে থাকবে। তাহলে তাহলে আমি বলতে পারি, দেখেন এইখানে এই হাইড্রোজেন হাইড্রোজেনের বন্ড ভেঙে যায়, এইখানে এই অক্সিজেন আর অক্সিজেনের বন্ড ভেঙে যাবে, এবং পরে যে এইটাই এখানে এসে ফর্ম করবে একটা যৌগ আকারে, নতুন যৌগ আকারে ফর্ম করছে, তাই তো? তার মানে আমি যদি সংঘর্ষ তত্ত্বটাকে এক্সপ্লেন করতে চাই তাহলে জাস্ট এই দুইটা পয়েন্ট দিয়ে এক্সপ্লেন করা যায়। ঠিক আছে, এক হলো ব্রেকিং, আর দুই হলো ফর্মিং, তাই না? তাহলে ব্রেকিং মানে কি? ভাঙন, মানে বন্ধনগুলো ভাঙতেছে, আর ফর্মিং মানে হলো নতুন বন্ধন তৈরি হচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম এখন এই যে সংঘর্ষ জিনিসটা কি। সংঘর্ষ মানে আপনি বুঝতে পারতেছেন অনুপরমাণুগুলো পরস্পর সংঘর্ষ করবে। হ্যাঁ, সংঘর্ষ করে দেন আপনার কম্পাউন্ডগুলো ফর্ম করবে। তো এইটারই সংঘর্ষেরই যদি পয়েন্টে আসি, তাহলে সংঘর্ষের কথা হলো মূল কথা হলো বিক্রিয়ক অণুগুলো পারস্পরিক সংঘর্ষের কারণে কোনো রাসায়নিক বিক্রিয়ার সৃষ্টি হয়। ঠিক আছে, এই যে প্রথম সংঘর্ষের কারণে অণুসমূহের বন্ধনের ভাঙন এবং পুনর্বিন্যাস ঘটে। তার মানে কি, অণুগুলো পরস্পর ধাক্কাধাক্কি লেগে, মানে অণুগুলো পরস্পরের মধ্যে যেমন পাত্রের মধ্যে থাকলে তাদের মধ্যে কি পরস্পর আন্তঃনবিক আকর্ষণ এবং বিকর্ষণ শক্তি আছে, এই কারণে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কি হলে দেখা যায় কিছু বন্ধন ভেঙে যাচ্ছে এবং আবার কিছু বন্ধন পুনর্বিন্যাস ঘটতেছে। এই ভাঙন আর গড়নের মাধ্যমেই নতুন একটা কম্পাউন্ডের তৈরি হয়, যেটাকে আমরা বলি পরবর্তীতে প্রোডাক্ট। ওকে, ও আচ্ছা, এখন তাহলে আসেন এবার রাসায়নিক বিক্রিয়া ঘটায় নতুন যে পদার্থ সৃষ্টি হয়, ফলে বিক্রিয়া সংগঠিত হয়। আচ্ছা, ওকে, এই পর্যন্ত। এখন এই যে রাসায়নিক আপনার যে এই যে সংঘর্ষ তত্ত্বটা, এই সংঘর্ষ হওয়ার তত্ত্ব মানে কোনো কিছু সংঘর্ষ হওয়ার তত্ত্বের জন্য তিনটা শর্ত আছে। প্রথম কথা হলো আপনার প্রথম কথা তো সংঘর্ষ হইতে হবে, তাই না? বুঝেন আমার কথা, সংঘর্ষ তত্ত্ব যদি মেইন কথা কোনো একটা তথ্য যদি হইতে হয়, যেমন ধরেন আমি যদি আপনাদেরকে ভালো কথা বলতেছি, যেমন ধরেন আপনাদেরকে যদি পরীক্ষা দিতে হয় তাহলে অবশ্যই কি আপনাদেরকে বই পড়তে হবে, এবং আপনি যদি পরীক্ষায় অ্যান্সার করতে চান তাহলে তো আপনাকে অবশ্যই কোশ্চেন পড়তে হবে। তেমনি জাস্ট সংঘর্ষ তত্ত্ব, এই তথ্য যদি পড়তে চান বা এই সংঘর্ষ তত্ত্বের যদি ভিতরে যেতে চান তাহলে তো সবার আগে মানে এটাকে যদি আমি ব্রেক করি তাহলে প্রথমত আগে আমার সংঘর্ষ তো হইতেই হবে, তাই না? তার মানে
অণু পরমাণু আয়নের মধ্যে সংঘর্ষ হবে। ওকে, এবার দ্বিতীয় যে সত্যটা আছে, দ্বিতীয় সত্যটা কি, বিক্রিয়ক পদার্থের মধ্যে সংঘটিত সংঘর্ষ অবশ্যই একটি নির্দিষ্ট ন্যূনতম শক্তি সহযোগে হইতে হবে। এইটা নিয়ে আমাদের সামনে একটু পড়ালেখা আছে। হ্যাঁ, বিক্রিয়ক পদার্থের মধ্যে সংঘটিত সংঘর্ষ অবশ্যই একটা নির্দিষ্ট ন্যূনতম শক্তি সহযোগে হইতে হবে। এটা মিন কি করতেছে জানেন? ধরেন আমি একবার একটা কথা বলি, ধরেন প্রত্যেকটা অণু বা পরমাণু তাদের মধ্যে কি থাকে, শক্তির মাধ্যমে তো তারা বন্ড করে থাকে না। যেমন ধরেন আপনার হাইড্রোজেন বন্ডের মধ্যে একটা শক্তি আছে, তারপর ধরেন অক্সিজেন পরমাণুর মধ্যে শক্তি আছে। এই নির্দিষ্ট শক্তিগুলা, এই বন্ডগুলা যদি আপনি ভাঙতে চান তাহলে অফকোর্স এনার্জি দরকার, তাই না? ধরেন আমি যদি এই হাইড্রোজেনের বন্ডটা ভাঙতে চাই, তাহলে এটার জন্য আমার কি দরকার? শক্তি দরকার। ওকে, আমার যে এই শক্তিটা দরকার হইলো, এই এই রিঅ্যাক্ট্যান্টগুলো আমার বিক্রিয়কগুলা যদি আমি ভাঙতে চাই, তাহলে বিক্রিয়ক যে ন্যূনতম শক্তিতে ভাঙে, এই ন্যূনতম শক্তিটাকে আমরা এখানে বলবো সক্রিয়ণ শক্তি। হ্যাঁ, এটা নিয়ে আমরা সামনে সম্পূর্ণ ডিসকাস করতেছি। ওকে, এটাকে আমরা কি বলবো? সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি। তাহলে আমরা বলতে পারি যে আপনার যে সংগঠিত হওয়ার জন্য, মানে আপনার রাসায়নিক এই যে সংঘর্ষ তত্ত্বটা আছে, এটা হওয়ার জন্য আপনার একটা ন্যূনতম শক্তি সহযোগ দিতে হবে, না হলে বিক্রিয়কগুলো ভাঙবে না। এই বিক্রিয়ক ভাঙার জন্য আমরা যে শক্তিটা দিতেছি সেটাকে আমরা বলতেছি সক্রিয়ণ শক্তি। জাস্ট এতটুকু জেনে রাখেন, সামনে এটা নিয়ে বিস্তর আলোচনা করতেছি। এবার আসি হলো তৃতীয় শর্ত। তৃতীয় শর্তটা কি? তৃতীয় শর্তটা হলো বিক্রিয়ক পদার্থের মধ্যে সংঘর্ষ একটি নির্দিষ্ট দিক বিন্যাস সহযোগে হইতে হবে। আচ্ছা, এইটা মিন কি করে এটা একটু এক্সপ্লেন করি। দেখেন, এটা দেখেন, তৃতীয় শর্তটা যে আমি বললাম, তৃতীয় শর্তটাতে কি বলছে? বিক্রিয়ক পদার্থের মধ্যে সংঘর্ষটা একটা মানে এক সংঘর্ষের জন্য একটা নির্দিষ্ট দিক বিন্যাস সহযোগে হয়। যেমন ধরেন আমি যদি বলি একটা কার্বনের আমরা জানি কয়টা, কার্বনের 4টা হাত থাকে, অর্থাৎ যোজনী 4, তার মানে 4টা নতুন পরমাণু বা অণুর সাথে যুক্ত হইতে পারবে। তো আমি এই 4টা যৌগ লিখলাম, ধরেন ক্লোরিন লিখলাম, এদিকে আরেকটা ক্লোরিন লিখলাম, এদিকে আরেকটা ক্লোরিন লিখলাম। ওকে, আর এদিকে ধরেন আমি CH লিখলাম। আচ্ছা, ঠিক আছে। ওকে, এবার আমি ধরেন এটার সাথে আরেকটা রিয়াকশন করাবো। ধরেন এই রিয়াকশনটাকে আমি নতুন অন্য একটা যে কোনো একটা যৌগ লিখি, ধরেন XN একটা যৌগ লিখলাম, XN একটা যৌগ লিখলাম। এখন আমরা তো প্রতিস্থাপন বিক্রিয়া পড়ছেন, তাই না? তো ধরেন আমি যদি এইখানে এই কার্বনের যে কোনো একটা হাত থেকে আমি যদি একটা মৌলকে আমি যদি প্রতিস্থাপন করতে চাই, ধরেন এইখানে যে কোনো একটা কম্পাউন্ড দিয়ে এটাকে আমি প্রতিস্থাপন করব, তাহলে আমার কি করতে হবে? এইটাকে রিপ্লেস করতে গেলে দেখেন এইটা কিন্তু একটা নির্দিষ্ট দিক সহযোগী হবে। এই কার্বনের 4টা হাত আছে, মানে 4টা বন্ড আছে, অর্থাৎ এই 4টা বন্ডের যে কোনো একটা কার্বনকে, মানে যে কোনো একটা মৌলকে উঠাইতে গেলে সেই নির্দিষ্ট দিকেই তাকে অ্যাটাক করতে হবে না? এখন ধরেন এটা কিভাবে হয়, আসলে এটা একটা এক্সপ্লেন করা যায়। যে আপনার দেখেন, মেইনলি আমি যদি হিসাব করি, এই যে ক্লোরিন আছে, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কার থেকে বেশি? কার্বনের থেকে বেশি হয় না? তাহলে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা যদি কার্বনের থেকে বেশি হয়, তাহলে ক্লোরিনটা কি স্লাইটলি নেগেটিভ না? ঠিক আছে, বোঝা যায়? তাহলে ক্লোরিনটা যদি স্লাইটলি নেগেটিভ হয়, তাহলে কার্বনটা পজিটিভ হবে না? তাইলে এইবার এইখানে যদি আমি কোনো একটা অধিক পজিটিভ একটা মৌল নিতে পারি, তাহলে এটাকে নিয়ে প্রতিস্থাপন করে ফেলতে পারবো। বুঝতে পারছেন? আচ্ছা, এরকম বিক্রিয়াগুলো বেশি আপনারা পাবেন হলো অর্গানিক কেমিস্ট্রিতে, যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নামে একটা বিক্রিয়া আছে, আপনারা শিখছেন হয়তোবা। তাহলে আমি ওই বিক্রিয়াটা একটু দেখাই, দাঁড়ান এক সেকেন্ড। ধরেন অ্যালকাইল হ্যালাইড থেকে, আপনারা ছোটবেলায় পড়ার কথা, হ্যাঁ একটু দেখেন তাও। ধরেন অ্যালকাইল হ্যালাইড, আমি যদি আপনাদেরকে বলি অ্যালকাইল হ্যালাইড থেকে আমাকে অ্যালকোহল বানায় দিবা, অ্যালকোহল বানায় দিতে, তাহলে আপনারা অবশ্যই আমাকে বলবেন যে ভাই এটার যে রিয়াকশন, এটা তো আমরা ছোটবেলায় পড়ছি, তাই না? যে সি, ধরেন এখানে যদি থাকে CH3, এখানে যদি থাকে ধরেন CH3, এখানে ধরেন থাকলো CH3, না এটা পরিচিত একটা যৌগ দিই, ধরেন এরকম একটা যৌগ আছে CH3Cl, তাই না? তাইলে এটাকে যদি আমি গাঠনিক বিন্যাস আকারে লিখি, তাহলে কিরকম থাকা যাবে? যে সি আছে, তার সাথে 3টা হাইড্রোজেন আছে, তাই না? 3টা হাইড্রোজেন আছে, তার সাথে আমি যদি বিক্রিয়া করাই NaOH, তাই না? NaOH যদি আমরা বিক্রিয়া করাইতাম, এটা 9 10-এ পড়ার কথা আপনাদেরকে, যে অ্যালকাইল হ্যালাইডের সাথে এই অ্যালকাইল হ্যালাইড মানে মিথাইল ক্লোরাইড, হ্যাঁ এটার সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাই, তাহলে কি তৈরি হবে? আমাদের একটা অ্যাসিড তৈরি হবে, সরি অ্যাসিড বলতেছি, অ্যালকোহল তৈরি হবে। আচ্ছা, আমি এটা একটু ছোট করে নিই, দাঁড়ান।
তাহলে দেখেন এখান থেকে আমি যদি এই রিয়াকশনটা করাই তাহলে কি প্রোডাক্টটা তৈরি হবে, এখানে দেখেন তো এটা তৈরি হবে না CH3। দেখেন এখন এই বিক্রিয়াটা কিভাবে হয়, সি ধরেন এইচ আছে, এখানে একটা এইচ আছে, এখানে একটা এইচ আছে, তো এই ক্লোরিনটাকে প্রতিস্থাপন করে নিয়ে যাবে কি, এই ক্লোরিনটাকে নিয়ে যাবে ও মানে সোডিয়াম ধাতুটা, এবং OH এই ক্লোরিনের জায়গায় বসে যাবে এবং বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, CH3 OH। এখন আপনি আমার একটা কথা বলবেন, এই যে আমরা যে বললাম এইটার সাথে এটা সম্পর্ক কি, এটাই একটু আগে আমাদেরকে একটু এক্সপ্লেন করতেছিলাম যে নির্দিষ্ট দিকবিন্যাস সহযোগী হইতে হবে। দেখেন ক্লোরিন এই জায়গায় আছে, আপনি যদি এই ক্লোরিনকে প্রতিস্থাপন করতে চান তাহলে তাকে এই ডিরেকশনলি অ্যাটাক করতে হবে। এখন ও যদি এই কার্বনের বাকি চার হাতে অ্যাটাক করতো তাহলে কি সে ক্লোরিনকে প্রতিস্থাপন করতে পারতো, পারতো না। কিন্তু এইটাই আমার এখানে মূল কথা, যে একটা নির্দিষ্ট বিক্রিয়া যখন হইতে হয় তখন যে অ্যাটাকটা যে করবে, মানে বন্ধনটা যে ভাঙবে বা বন্ধনটা যে গড়বে, এটা সবসময় একটা নির্দিষ্ট দিকবিন্যাস সহযোগে হয়। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে ব্রেকিং আর ফর্মিং পড়াইলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের সংঘর্ষ তত্ত্ব। এখন এই যে এই তিনটা শর্তকে না কাজে লাগানো যায়, এই তিনটা শর্তকে কাজে লাগে বিজ্ঞান আরহেনিয়াস একটা চমৎকার ইকুয়েশন দিছে, ওইটা নিয়ে আজকে আমাদের পড়ালেখা। হ্যাঁ, তার আরহেনিয়াসের সমীকরণে আজকে আমাদের মেইন পড়ালেখা। তার আগে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হলো কি, সেটাকে আমরা বলবো হলো সক্রিয়ণ শক্তি। একটু আগে সক্রিয়ণ শক্তি দেখাইছিলাম তাই না, যে একটা ন্যূনতম শক্তি দিতে হবে, এই ন্যূনতম শক্তি যে ওয়ার্ডটা, সেটাই আমাদের মেইনলি সক্রিয়ণ শক্তি। একটা বিক্রিয়া, যেমন ধরেন আমি আপনাকে যদি একটা কথা বলি যে যদি আপনারা ধরেন এরকম হইলো যে একটা নৌকায় চড়তে গেছেন আপনারা, তো নৌকার যে মাঝি আছে সে তো আপনার কাছে অফকোর্স একটা পেমেন্ট চার্জ করবে, বা আপনি যদি কোনো কিছু নিতে চান বা কোনো কিছু কিনতে চান আপনাকে অফকোর্স একটা জিনিস চার্জ করবে তাই না। ওই চার্জ না করলে কি আপনি কখনো ওই প্রোডাক্টটা পাবেন না, আপনি যদি ওই পেমেন্টটা না করেন তাহলে কিন্তু আপনি প্রোডাক্টটা পাবেন না, প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন না। তাহলে সেম এইখানে আপনি যদি ওই রিঅ্যাক্টেন্টকে বা বিক্রিয়ককে যদি তার পর্যাপ্ত শক্তি, ভাঙার যে পর্যাপ্ত শক্তি, সেই পরিমাণ শক্তি যদি আপনি না দিতে পারেন, ও ভাঙবে না। আর রিঅ্যাক্টেন্ট যদি না ভাঙে তাহলে তো প্রোডাক্ট তৈরি হইলো না, তাহলে কি আলটিমেটলি আমার বিক্রিয়ার কোনো লাভ হইলো না, তাহলে তো আমি বিক্রিয়া তৈরি করতে পারলাম, বিক্রিয়া করতেই পারলাম না। বুঝতে পারছেন? এর জন্য আমাদের এখানে একটা টার্ম আছে সক্রিয়ণ শক্তি। ওই যে ন্যূনতম শক্তিটা, বিক্রিয়ক ভাঙার যে ন্যূনতম শক্তিটা, সেই শক্তিটাকেই আমরা বলতেছি এখানে বিক্রিয় মানে সক্রিয়ণ শক্তি আর কি। হ্যাঁ, তো এখন সক্রিয়ণ শক্তি থেকেই না, ওই যে আপনারা একটা বিক্রিয়া পড়ছিলেন না, ডেল এইচ। হ্যাঁ, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ নেগেটিভ হয়, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ পজিটিভ হয়। এইটা কোত্থেকে আসলো, এই সক্রিয়ণ শক্তির এক্সপ্লেনেশন থেকেই আসছে ওটা। হ্যাঁ, যে ডেল এইচ কি হবে, বুঝতে পারছেন? তাহলে আমি আশা করি এইটুকু বুঝাইতে পারছি যে সক্রিয়ণ শক্তি তাহলে আমাদের কি কাজে লাগে। সক্রিয়ণ শক্তি মূলত এখান থেকে আমরা জানতে পারি যে একটা বিক্রিয়ার বিক্রয়ক ভাঙতে কতটুকু এনার্জি লাগে। তারপরে আরেকটা এক্সপ্লেনেশন পাইতে পারি, সেটা হলো আপনার সক্রিয়ণ শক্তির মাধ্যমে কোনো বিক্রিয়া তাপহারী না তাপ উৎপাদী, এটা জানতে পারি আমরা। তারপরে এই সক্রিয়ণ শক্তিকে ব্যবহার করেই আমরা মূলত আপনার অরেনিয়াসের ইকুয়েশনে আমার একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে এই সক্রিয়ণ শক্তি। হ্যাঁ, সংঘর্ষের তত্ত্ব এক্সপ্লেন করা যায় এই সক্রিয়ণ শক্তি দিয়ে। আমি জাস্ট এর ইম্পর্টেন্স গুলো বললাম। হ্যাঁ, এবারে সংজ্ঞাটা একটু দেখি। তাহলে এর সংজ্ঞাটাতে কি বলা আছে দেখেন, 1899 সালে, এটা তো জাস্ট একটু মানে রাখা দরকার দেখে রাখছি। হ্যাঁ, যে আপনার এই যে কোন বিজ্ঞানী আবিষ্কার করছেন। হ্যাঁ, আরেনিয়াস যে সক্রিয়ণ শক্তির তত্ত্ব প্রথম উল্লেখ করেন। হ্যাঁ, তাহলে বিজ্ঞানী আরেনিয়াস আগে প্রথমে কিন্তু আপনার সক্রিয়ণ শক্তির এক্সপ্লেনেশন করে, দেন ওই সবগুলা কি ইউজ করে উনি একটা সমীকরণ দেয়, যেটা পরবর্তীতে খুবই পপুলার হয়ে যায় আর কি। হ্যাঁ, আরেনিয়াসের সমীকরণের নামে। ওকে, তাহলে এবার সক্রিয়ণ শক্তির ব্যাপারে যদি আমি উল্লেখ করি, তাহলে এই যে দেখেন এখানে লেখা আছে, কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের অণুগুলো ন্যূনতম যে শক্তি অর্জন করে, সক্রিয় হয়ে অংশগ্রহণে উপযুক্ততা অর্জন করে, তাকে সক্রিয়ণ শক্তি বলে। ওকে, সহজ বাংলায় বলতে গেলে আপনার বিক্রিয়ক যে ন্যূনতম শক্তি সরবরাহ করলে বিক্রিয়ক ভাঙতে শুরু করে বা উৎপাদে পরিণত হতে শুরু করে, তাকে আমরা সক্রিয়ণ শক্তি বলতে পারি, এইভাবে বলতে পারেন। হ্যাঁ, এইটার প্রকাশের দুইটা একক আছে, এটা হচ্ছে কিলো জুল পার মোল। ওকে, অ্যান্ড আরেকটা হলো আপনার কিলো ক্যালোরি পার মোল। আমরা তো জানি এক জুল সমান সমান কি, এটার কনভার্সন তো একদম ইজি, যে এক ক্যালোরি সমান 4.2 জুল। আমরা জানি না? হ্যাঁ, তাহলে তো আমরা এটা ইজিলি বলতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এইটা আমি একটু একটা জিনিস দেখাই আপনাদেরকে, এখান থেকে কি দেখানো যেতে পারে। আচ্ছা, এখন এইখানে এই যে পার্টটুক আমি গ্রাফ দিয়ে এক্সপ্লেন করবো। হ্যাঁ, এখানে কি লিখছি আমি মেইনলি। ওকে, ধরেন কোনো একটা রাসায়নিক বিক্রিয়া, তো রাসায়নিক বিক্রিয়া তো আপনি দিলেন, ধরেন আপনি দুইটা পদার্থ দিলেন, যেমন ধরেন আপনি হাইড্রোজেন দিলেন, অক্সিজেন দিলেন, তো তাতে তো তাদের বন্ধনগুলোর মধ্যে তো নিজের শক্তি আছে তাই না। তো ওই শক্তির মধ্যে আপনি নিজের কিছু শক্তি দিবেন, তাইলে দাঁড়ান আমি গ্রাফ দিয়ে এক্সপ্লেন করি।
তো আমি ধরেন এই পাশে এই এই বাম পাশে আমি এখানে দিব হলো জেনি টাইপ অফ শক্তি, অর্থাৎ বিভব শক্তি দিতে পারি, বা আমরা যে কোনো টোটাল এনার্জিও দিতে পারি, ঠিক আছে। আর এখানে আমি লিখলাম হলো এই পাশে আমি ডিনোট করলাম হলো বিক্রিয়ার ধারা দিয়ে, মানে বিক্রিয়াটা সময়ের সাথে কিভাবে যাচ্ছে, হ্যাঁ, বিক্রিয়ার ধারা। ওকে, বিক্রিয়ার ধারা। ওকে, এখন আমি যদি বলি, আমি আপনাদেরকে বলছিলাম প্রথমত যে যে করে শক্তি তো একটা ওই যে ওদের মধ্যে ধরেন আমি যদি এই জায়গায় একটা পাত্র নেই, নাই তাহলে আচ্ছা, ওই শেপটা তো নাই। ধরেন একটা পাত্র নিচ্ছি আমি, পাত্রের মধ্যে আমি কি রাখলাম, হাইড্রোজেন, ধরেন দুইটা দুইটা কম্পাউন্ড রাখলাম, ধরেন আমি পানি বানাবো, সহজ বিক্রিয়া দিয়ে দেখি, আমরা ধরেন পানি বানাবো, তাহলে আমি এখানে কি দিয়ে দিলাম, হাইড্রোজেন দিয়ে দিলাম, অক্সিজেন দিয়ে দিলাম। ওকে, তা হাইড্রোজেন আর অক্সিজেন আমি দিয়ে দিলাম, তাহলে এরা অলরেডি একটা স্টেটে আছে না, এর মধ্যে একটা বন্ধন শক্তি আছে, এর মধ্যে একটা বন্ধন শক্তি আছে, তো সেই টোটাল প্রথম প্রথম যে তাদের মোট শক্তি, প্রথম যে তাদের মধ্যকার বিভব শক্তি, ওইটাকে আমি ধরে নিলাম এখানে এইভাবে রিপ্রেজেন্ট করলাম যে আপনার ধরেন প্রথমে তাদের একটা শক্তি ছিল। হ্যাঁ, তো তো প্রথমে আমি আমি এখানে কি করলাম, এইখানে আমি একটা শক্তি দিলাম, তাদের তো প্রথমে একটা তাদের তো প্রথমে একটা বিভব শক্তি ছিলই, তো ওই বিভব শক্তিটার স্টেটটা আমি ধরলাম এই এই জায়গায় এটার মান ছিল। এইবার আপনি কি করলেন, এটা আমি ধরলাম রিঅ্যাক্টেন্টের এনার্জি, এনার্জি অফ রিঅ্যাক্টেন্ট। হ্যাঁ, তো এখন আপনি একটা কাজ করবেন কি, এবার আপনি নিজে শক্তি দিবেন বা বাইরে থেকে যে কোনো সোর্সের মাধ্যমে আপনি শক্তি দিতে পারেন, ঠিক আছে, ওইটা আপনার সানলাইটের এনার্জিও তো একটা শক্তি, তাই না, তো যে কোনো শক্তি আপনি দেন, দিয়ে ধরেন আপনি একটা যখন শক্তি দিয়ে পুশ করবেন তখন এটা কি এইরকম উঠে যাবে না শক্তির মানটা। এখন আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন, আমি একটা প্রশ্ন করব, প্রশ্ন কি, যে ছোটবেলা থেকেই তো ভাই আমরা পড়ে আসছি না যে শক্তি সংরক্ষণশীল, হ্যাঁ, আমি তো শক্তি সংরক্ষণশীল পড়ে আসছি ছোটবেলা থেকে, তাহলে আমি যে শক্তি সংরক্ষণশীল পড়ে আসি ছোটবেলা থেকে, তাইলে তো আমি এই জায়গায় একটা অন্যায় করে ফেলছি, তাইলে তো আমি এখানে একটা অন্যায় করে ফেলছি। কি অন্যায় ভাইয়া, আমি এখানে একটা ব্যাপক অন্যায় করছি, অন্যায়টা কি, যে তার এনার্জি ছিল এটা, কিন্তু আমি তো একটা এক্সটার্নাল এনার্জি দিয়ে দিছি, তাই না, কিন্তু তার টোটাল এই পুরা রিঅ্যাক্টেন্টে সবসময় তো এনার্জি সেম হইতে হবে, তাই না, একটা কথা বুঝেন আপনি, মানে তার যে ইনিশিয়াল এনার্জি, তার যে ইনিশিয়াল এনার্জি পয়েন্ট, এই এনার্জিটা তো টোটালি কনস্ট্যান্ট না রিঅ্যাক্টেন্ট অ্যান্ড প্রোডাক্টের মধ্যে, এর মধ্যে আমি একটা কাজ করছি কি, একটা খারাপ কাজ করে ফেলছি, যে আমি যে কোনো একটা সাডেন আমি একটা এনার্জি বাড়ায় দিছি, এনার্জি বাড়ায় দেওয়ার কারণে তার এনার্জি করছে রেজ, এই পয়েন্টের এনার্জিটাকে আমি ধরে নিলাম বলে এইটাই এই এনার্জি, যে এই যে পিক এনার্জিটা আপনি বাড়ানোর পরে আপনি আপনি এই যে এনার্জি রেজ করার পরে যে পিক এনার্জিটা, এই পিক এনার্জিটাকে আমরা বলবো হলো সক্রিয়ণ শক্তি, বুঝতে পারছেন, এই পিক এনার্জিটাকে আমরা বলি সক্রিয়ণ শক্তি, মানে পিক এনার্জি বলতে মানে আপনি যে শক্তি দিচ্ছেন, শক্তি দেওয়ার কারণে এটা সর্বোচ্চ যতদূর মানে শক্তি রেইজ হয়েছে, সেই শক্তিটাকে আমরা বলতে পারি সক্রিয়ণ শক্তি। এখন শক্তি আপনি দেওয়ার কারণে শক্তি কিছু রেইজও হইলো। হ্যাঁ, এইবার আসি হলো মজার টপিকে, মজার পড়া হলো, এখন দেখেন আমরা বিক্রিয়া দুই টাইপ লিখতে পারি, তাই না, ধরে নেই, তো আমরা জানি বিক্রিয়া কয় টাইপের, বিক্রিয়া কিন্তু দুই টাইপের, কি, একটা হলো তাপ উৎপাদী, তাপ উৎপাদী, আরেকটা কি, আরেকটা হলো তাপহারী, তাই না, বলছিলাম না আজকে সক্রিয়ণ শক্তি দিয়ে আজকে এক্সপ্লেন করব, যে কোনো বিক্রিয়া তাপ উৎপাদী না তাপহারী, সক্রিয়ণ শক্তি দিয়ে এক্সপ্লেন করতে পারবেন, সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি প্রথমত এটা একটু ছোট করে নিই, দাঁড়ান, যে এক পেজেই আজকে কমপ্লিট করব। আজকে এখন আমি এইখান থেকে এক্সপ্লেন করব যে কোনোটা কেমনে তাপ উৎপাদী হয়, কেমনে তাপহারী হয়।
আচ্ছা কিভাবে এক্সপ্লেন করি সেটাই দেখেন খালি। তো এখন আমি ধরে নিই, দেখেন আমি যদি বলি তাপ উৎপাদীর শর্ত কি, তাপ উৎপাদী হইলে তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য তাপ উৎপাদী যেহেতু তার মানে কি বিক্রিয়ার পরে টেম্পারেচার রাইজ হবে, তাই না? তাহলে টেম্পারেচারে কি হবে, বিক্রিয়া হয়েছে মানে কি টেম্পারেচারে রাইজ হয়েছে। আচ্ছা টেম্পারেচারে রাইজ হয়েছে, একটা আপনারা 9-10 বা আদর্শ গ্যাস এবং গতিতত্ত্ব যদি পড়ে থাকেন তাহলে তো ভালো, আর যদি নাও পড়ে থাকেন তাহলে সমস্যা নেই। এই আদর্শ গ্যাসের গতিতত্ত্বে একটা সূত্র আছে, কোনো গ্যাসের গতিশক্তির সূত্র ই সমান সমান F/2 nRT। ই সমান সমান কি F/2 nRT। কঠিন করব না, ঠিক আছে। এখানে এফটা কি বোঝার দরকার নেই, এটা এফটা হলো ডিগ্রি অফ ফ্রিডম। হ্যাঁ যখন সূত্র পড়বেন তখন দেখতে পারবেন এটা হলো এফ অফ ডিগ্রি অফ ফ্রিডম। আসলে কোন মানে এই যে একটা গ্যাসের গতি প্রকাশ করার জন্য যে মাধ্যমগুলো আছে তাকে আমরা বলি আপনার ডিগ্রি অফ ফ্রিডম। হ্যাঁ কোন কোন দিকে আছে সেটা এটার মান 3-5 হইতে পারে। হ্যাঁ তা আমাদের ওইটা কনসার্ন না, আমার কনসার্ন হলো এইখানে আমরা জানি কি টেম্পারেচার হইলে, টেম্পারেচার যখন আপ হইছে তখন ইয়ের মান কি রাইজ হইছে না, সহজ বাংলা কথা। এটা আমি এখানে একটা জিনিস এখান থেকে আমি বের করতে পারি যে টেম্পারেচার যত বাড়ছে গতিশক্তি, গ্যাসের গতিশক্তি তত বাড়ছে, তাহলে টেম্পারেচার বাড়ার কারণে যদি গতিশক্তি বাড়ে তাহলে আমরা কি বলতে পারি যে এইখানে এই রিঅ্যাকটেন্টে যে এখন আপনি আরো একটা মজার বিষয় দেখেন, আমি এখানে টেম্পারেচার রাইজ করছি, এখন এইটারে যদি আমি ইকুয়াল করতে চাই তাহলে এইখানে সে রিঅ্যাকটেন্টের টেম্পারেচারটা আমাকে কুল ডাউন করে দিতে হবে না। আমার কথা কি বুঝেন, এইটা ছিল রেগুলার, আপনি করছেন আপ, মানে বুঝেন আপনার কাছে এখন আছে ধরেন আপনার কাছে টোটাল আমি দিলাম হলো 10 টাকা, তো 10 টাকারে আপনি প্রথমে করলেন কি 10 টাকা আপনি প্রথমে 60 টাকা খরচ করে ফেলেন, রিমেইন কত 3 টাকা। মেইন কথা হলো আমি জাস্ট আপনার দেখাচ্ছি একটা জিনিস যে একটা যদি আমি বাড়াই তাহলে আমার পরে কমাইতে হবে না। এবার দেখেন 10 টাকার আমি যদি সমন্বয় করতে চাই, এবার ধরেন 10 টাকা আপনার স্প্লিট করার কথা ছিল এইভাবে যে আপনি 5 টাকা 5 টাকা সমান সমান ভাগ করে খাবেন, আপনি আর আপনার ছোট ভাই বা ছোট বোন যেই থাকুক। তো ধরেন আপনার কাছে আমি 10 টাকা দিলাম, তো 10 টাকা দিয়ে বললাম ভাই আপনি তুমি আর তুমি তোমার বোন সব ভাই যা আছে সমান ভাগ করে নিও, তাহলে 5 টাকা 5 টাকা ভাগ করলো। কিন্তু আপনি তো খারাপ মানুষ, আপনি করলেন কি 60 টাকা খেয়ে ফেললেন, তাহলে আপনার ভাই কি 3 টাকা পাবে না? বুঝতে পারছেন? তাহলে এবার একটা মজার বিষয় দেখেন, তাহলে এই কেসটা হয়ে গেছে এই জায়গায়, তাহলে টোটাল এনার্জি একটা নির্দিষ্ট জিনিস ছিল, পরে আপনি করছেন কি টেম্পারেচারটা তাহলে রাইজ করছেন, তার মানে কি আপনি বেশি খেয়ে ফেলছেন, তাহলে এবার কি আবার আমার কমায় দিতে হবে না? এবার এই মানটা বাকি মানটা যদি আমি কমায় দিই তাহলে কেবল ব্যালেন্স হবে, তাছাড়া তো ব্যালেন্স হওয়ার কোনো সুযোগ নেই, তাই না? হ্যাঁ কিন্তু আমাদের বাবা মারা তো অন্য কেস করে, ও 60 টাকা খেয়ে ফেলে দেখা যায় যে আমাদের বাবা মা আবার আমাদেরকেও 60 টাকা দিয়ে দেয়। হ্যাঁ আলটিমেটলি লাভ, কিন্তু ম্যাথের ফিজিক্সের ক্ষেত্রে তো আর এগুলো খাটবে না, তাই না? তাহলে ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু সরি কেমিস্ট্রি বা ফিজিক্সের ক্ষেত্রে এগুলো কিন্তু খাটে না। হ্যাঁ এখানে আমরা নতুন করে কিছু আনতে পারি না, এই জায়গায় আমরা বলছি কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট। হ্যাঁ ওকে, তাহলে আমি বুঝতে পারতেছি যে আমি যেহেতু টেম্পারেচারটা রাইজ করে ফেলছি বা আমি টেম্পারেচারটা যেহেতু বাড়ায় ফেলছি, তাহলে আমার অফকোর্স এখন টেম্পারেচারটা কমায় দিতে হবে। তো আমি সেই বললাম এই তাইলে আমি ধরেন এই জায়গায় যদি আর থাকতো, আচ্ছা আমি এইটাকে একটু উপরে উঠাই দিই যাতে বুঝতে সুবিধা হয়, কারণ পরে বলবেন ভালো না কেন। ওকে, এটাকে আমরা বললাম সক্রিয়ণ শক্তি। আচ্ছা এটা মুছে নেই। তাহলে এবার আমি বললাম এবার আমাদের টোটাল এনার্জি ছিল আর আমি এক জায়গায় আমি একটা সার্টেন পয়েন্টে সক্রিয়ণ শক্তির মান অনেক বেশি বাড়ায় ফেলছি, তাহলে এবার আমার সক্রিয়ণ শক্তির মানটা কমায় দিতে হবে। তাহলে আমি এই কাজটাই এখানে করব যে সক্রিয়ণ শক্তির মানটা কমায় দিব, এবং এখান থেকে এটা কি এক্সপ্লেনেশন আমি দেখাইতেছি এক সেকেন্ড দাঁড়ান, ওইটার সাথে এটার কি সম্পর্ক হলো আমি এটাও দেখাইতেছি। তাহলে দেখেন এইবার আমি তাইলে বলতে পারি যে ওই ধরেন ওই টেম্পারেচারে সার্টেন পয়েন্টটা ধরেন এই জায়গায়, হ্যাঁ ওই টেম্পারেচারে সার্টেন পয়েন্টটা ধরেন এই জায়গায়, তো ধরলাম ওই রিঅ্যাকটেন্টের আমি কমায় দিলাম, যেহেতু একটা যেহেতু কম আমার টেম্পারেচার কমাইতে হবে, আমার কম টেম্পারেচার কমানোটা টাস্ক, তাহলে আমি টেম্পারেচারটা এখানে কমায় দিলাম না বুঝে। হ্যাঁ তাহলে এবার এটা এসে এখানে মিললো, ধরে নেন আমি ধরে নিই, ঠিক আছে ওকে, টেম্পারেচারটা এখানে এসে মিললো। এইবার আপনি আমাকে একটা জিনিস বলবেন, এই যে আপনি লজিক্যাল সেন্সে চিন্তা করেন, একটা টোটাল এন্ড একটা সাম অ্যামাউন্ট ছিল, টোটাল এনার্জি ছিল তা আমি এখন হঠাৎ টেম্পারেচারটা রাইজ করে দিয়েছিলাম, তো রাইজ করে দিলে এবার আমার টেম্পারেচারটা লো করে দিয়ে আমার ব্যালেন্স করে দিতে হবে, এটা আমি ব্যালেন্স করলাম। এবার একটা মজার বিষয় দেখেন তো,
টেম্পারেচারের যে মান এটা ই বাড়লে টি বাড়লে কি ই এর মান বাড়ে যায় না? তাহলে টেম্পারেচার বাড়লে আমার ই এর মান বেড়ে যাবে, এটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, এবার দেখেন, এবার আমি ধরলাম এইটাই সেই দিন শেষে এসে আমি যে এবার যে কমায় দিছি না, এই কমটাই এসে আপনার রিঅ্যাক্টেন্টের এনার্জি হয়। এবার আপনি দেখেন ডেল এইচ যে নেগেটিভ হয় এটা কেন হয়? তাহলে দেখেন আপনি আমার একটা কথা বুঝবেন, এখানে যে শক্তিটা আছে আমরা যখন কোনো কিছুর একটা ডিফারেন্স নির্ণয় করি, আমরা ডিফারেন্সটা কিভাবে নির্ণয় করি? শেষ থেকে আদি, শেষ থেকে আদি। আচ্ছা, তাহলে শেষ থেকে যদি আদি হয়ে থাকে তাহলে আমি এখানে শেষ শক্তি কত পাইছি? ধরেন এই জায়গায় আমি পাইলাম ই আর, এই জায়গায় আমি ধরলাম ইপি, প্রোডাক্টেরটা লিখলাম ইপি। তাহলে এটা যদি আমি প্রোডাক্টেরটা লিখি তাহলে আমি বলতে পারি এখানে এনার্জির ডিফারেন্স, মানে এনার্জির যে ডিফারেন্স ডেল এইচ ওইটাকে আমরা ইয়া দিয়ে রিপ্রেজেন্ট করি। এখন আপনি যদি দেখেন ই আর এর মানের থেকে ই পি এর মানটা ছোট না? ই পি এর মানটা ছোট না, মানে প্রোডাক্টের যে মানে আমি এনার্জি লেভেল পাইছি সেই মানটা ছোট না ই আর এর থেকে? তাহলে আমি বলতে পারি যে ডেল এইচ এর মান এখানে নেগেটিভ আসবে। বুঝতে পারছেন? এখন আপনি আমার বলবেন ভাই এনার্জির সাথে টি এর সম্পর্কটা, ওইটাই আমি আপনাদেরকে এক্সপ্লেইন করতেছিলাম। ই এর সাথে টি এর সম্পর্ক কি? সমানুপাতিক। বুঝতে পারছেন আমার কথা? তাহলে এটা তো মেইনলি আমাদের এনার্জির ডিফারেন্সিয়েশনই, এনার্জির যে ডিফারেন্সটা আছে। তাহলে আমি এই যে ধরলাম এই ডেল এইচ, এটার মানে আমি কি লিখতে পারি? ইপি মাইনাস ইআর, এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস এনার্জি অফ রিঅ্যাক্টেন্ট। এখন যেহেতু 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 ইপি ইজ লেস দেন ইআর, তাহলে আমি বলতে পারি না ডেল এইচ নেগেটিভ। বুঝতে পারছেন? তাইলে যদি তাপ উৎপন্ন হয়, যদি তাপ উৎপন্ন হয় তাহলে গ্রাফে আপনি দেখতেছেন তাপ উৎপন্ন হয়েছে। তো তাপ উৎপন্ন হইলে এই গ্রাফের আপনার সার্টেন পয়েন্টে যখন এই জায়গায় টেম্পারেচারটা বেড়ে গেছে, সক্রিয় শক্তির মানটা যখন বেড়ে গেছে, তখন তাপ উৎপন্ন হওয়ার কারণে আপনার ইপি এর মানটা কমে গেছে। বুঝতে পারছেন আমার কথা? মানে এই পয়েন্ট থেকে আমার ব্যালেন্স করার জন্য তো ইপি এর মানটা কমায় দিতে হবে, কমায়ও দিলাম আমি। কমায় দেওয়ার পরে এইবার আমি যদি আপনাদেরকে এক্সপ্লেন করতে চাই, এবার যদি কমায় দিতে চাই, তাহলে এবার আমি জানি কি যে এই যে গ্যাপটা, এই এনার্জি যে গ্যাপটা, সেটা কিন্তু আমরা ডেল এইচ বলবো। এই ডেল এইচ এর গ্যাপটা যদি আমি শেষ থেকে শুরু হিসাব করি তাহলে ইপি মাইনাস ইআর। এখন এখান থেকে গ্রাফ দেখে আপনি বুঝতে পারতেছেন যে ইপি এর মান ইআর এর থেকে ছোট। তাহলে আমি বলতে পারি না ডেল এইচ এর মান সবসময় নেগেটিভ আসবে। বুঝতে পারছেন আমার কথা? তাহলে ডেল এইচ এর মান নেগেটিভ আসবে। তাহলে ডেল এইচ ইজ অলওয়েজ নেগেটিভ। Del H is always negative for exothermic process, exothermic or তাপ উৎপাদী বিক্রিয়া। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন, তাই না? যে আমার তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য আমরা জানি টেম্পারেচার বেড়ে যায়, টেম্পারেচার বাড়লে আমার এনার্জি লেভেল বেড়ে যায়, তাই না? এখন আমি বললাম কি যে আমি প্রথমত ব্যালেন্স করার ট্রাই করতেছি। এখন দেখেন ব্যালেন্স আমি দুই ভাবে করতে পারি। বুঝেন এক কথা? ইয়ার ক্ষেত্রে আমি ব্যালেন্সটা দুই ভাবে করতে পারি। এক হলো আপনার নরমালি যে রিঅ্যাক্টেন্টের এনার্জি আছে, এই রিঅ্যাক্টেন্টের এনার্জি থেকে আপনার মানে আপনার প্রোডাক্টের এনার্জিটা কমে যাবে। কমানোর মাধ্যমে এবার ব্যালেন্স করে দিলাম আমি, যে একটা সার্টেন যে এনার্জিটা আছে ওই এনার্জিটা আমি ব্যালেন্স করলাম। এনার্জি ব্যালেন্স করতে গেলে এবার আমি তাহলে বলতে পারি ডেল এইচ এর মানের ডিফারেন্সটা ইপি মাইনাস ইআর, এবং এখানে ইপি এর মানটা যেহেতু কম ইয়ার এর থেকে, তাহলে আমি বলতে পারি ডেল এইচ এর মানটা অলওয়েজ নেগেটিভ আসবে। বুঝতে পারছেন? আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। ওকে, এবার সেম কেসটা যদি আমি তাপ হারি বিক্রিয়ার জন্য দেখাইতে চাই। ওকে, সেম প্রসেসটা আমি এবার তাপ হারি বিক্রিয়ার জন্য সেম জিনিসটাই দেখবো তাপ হারি বিক্রিয়ার জন্য। হ্যাঁ, তো তাপ হারি বিক্রিয়ার জন্য যদি আমি দেখতে চাই তাহলে এবার আমি জানি কি, আচ্ছা আমি আগে একটু দেখবো যে তাপ হারি বিক্রিয়ার জন্য আমরা কি কি জানি। হ্যাঁ, একটু বক্স করে লেখার চেষ্টা করি। তো তাপ হারি এই বিক্রিয়ার জন্য আমরা জানি কি যে তাপ হারি বিক্রিয়ায় কি হয়, তাপের মান কমে যায়, তাপের মান কমে যায়। তাহলে তাপের মান যদি কমে যায় তাহলে ওই ওই যে সূত্রটা শিখছিলাম ই কে, গ্যাসের গতি শক্তির সূত্রটা F/2 nRT, এখান থেকে আমি বলতে পারি টেম্পারেচার কমে গেলে এনার্জিও কমে যায়। তাহলে এখন আমি একটা কথা বললাম, আমি কিন্তু এইখানে আচ্ছা এইখানে একটা জিনিস আপনার মিসিং গেছে। হ্যাঁ, আচ্ছা হয়তো আপনাদের কাছে এটার এক্সপ্লেন ক্লিয়ার ছিল না যে এখানে আরটি এর সাথে সম্পর্কটা কি হয়েছে। দেখেন আমি কিন্তু এখানে ভালো মতো লিখে দিচ্ছি, এটা কিন্তু কি বিভব শক্তি। এখন আমরা জানি কি, দেখেন একটা জিনিস ভালো মতো একটু এক্সপ্লেন করে নিই।
তাহলে ঘোলাসা থেকে যাইতো। হ্যাঁ, তাহলে ওইটা দূর করি। তাহলে আমি জানি কি ই টোটাল, দেখেন তো অন্য কালি দিয়ে লিখি। আমি যদি লিখি এখানে ই টোটাল, তাহলে আমরা জানি কি ই টোটাল সমান সমান কি জানি কি আমরা দুইটা শক্তি থাকে একটা গ্যাসের, একটা কি এনার্জি এনার্জি অফ পোটেনশিয়াল, হ্যাঁ এনার্জি পোটেনশিয়াল এনার্জি, আর একটা হলো কাইনেটিক এনার্জি অর্থাৎ গ্যাসের গতিশক্তি এবং বিভব শক্তি, তাই না? তো এখন আমরা জানি যে টেম্পারেচার বাড়লে গ্যাসের গতিশক্তিটা বাড়ে। আচ্ছা, এটা কিন্তু একটা গতিশক্তির সূত্র বলছিলাম হয়তো, হ্যাঁ। তো এইটা যদি গ্যাসের গতিশক্তি হয় তাহলে আমরা জানি কি টেম্পারেচার বাড়লে গতিশক্তিটা বাড়ে। তাহলে টেম্পারেচার বাড়লে গতিশক্তি যদি বেড়ে যায় তাহলে এখানে কি টেম্পারেচারটা এটা রাইজ হবে। এটা যদি রাইজ হয় তাহলে কি মানে পোটেনশিয়াল যে এনার্জিটা আছে সেটা ডিক্রিজ হবে। বুঝতে পারতেছেন আমার কথা? যদি গ্যাসের গতিশক্তি বেড়ে যায় তাহলে অফকোর্স কি হবে, এখান থেকে আপনার পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি যেটা আছে সেটা আপনার মানে কমে যাবে। এই কারণে আমাদের নর্মাল যে লেভেল আছে বা ধরেন এখানে যে আমাদের নর্মাল লেভেল আছে, এই নর্মাল লেভেল থেকে আমাদের এনার্জিটা কমে যায়। তো আমি এবার যদি দেখি এখানের যে, আচ্ছা এখান থেকে আরো একটা এক্সপ্লেনেশন করা যেতে পারে। ঠিক আছে, এই পর্যন্ত রাখি। তাহলে এটা আমি বলতে পারি এটা হলো আমার রিঅ্যাকট্যান্টের এনার্জি লেভেল, আর এটা হলো আপনার মানে পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ প্রোডাক্টের এনার্জি লেভেল, তাও কি পোটেনশিয়াল এনার্জি। তাহলে এইবার আপনি দেখেন এই যে এইটার যে গ্যাপ, মনে রাখেন আমরা কিন্তু আচ্ছা আমরা এই যে এদের মাঝখানে যে গ্যাপটা আসবে, এদের মাঝখানে যে গ্যাপটা আসবে এটাকে আমরা বলবো হলো, এই যে এদের মাঝখানে যে গ্যাপটা আছে সেটা হলো ডেল এইচ, যেটা আমি আপনাদেরকে দেখাইছি ইপি মাইনাস ইআর। এদের এনার্জি লেভেলের ডিফারেন্সটা কি, আমাদের এদের এনার্জি লেভেলের ডিফারেন্সটা হলো আমাদের সেই ডেল এইচ, বিখ্যাত ডেল এইচ। আর এই যে আপনার টোটাল যে হাইয়েস্ট যে আপনার এটার যে চূড়া আছে যে জায়গায় সক্রিয়ণ শক্তি আমরাকে বলি, তো রিঅ্যাকট্যান্ট থেকে এই টোটাল এই সর্বোচ্চ পিক এনার্জিটাকেই আমরা বলি সেই সক্রিয়ণ শক্তি। এটা তো আমি আপনাদেরকে আগেই এক্সপ্লেন করছিলাম। ঠিক আছে, ঠিক আছে, আশা করি এই পর্যন্ত এক্সপ্লেনেশন বোঝা গেছে, সম্পূর্ণ ক্লিয়ার। একদম ঠান্ডা মাথায় চিন্তা করেন, গ্যাসের গতিশক্তির সাথে টাইমের সম্পর্ক টেম্পারেচারের সম্পর্ক সমানুপাতিক, এটা আপনি বুঝতে পারেন। আপনি যদি গ্যাসের মধ্যে আপনি যদি তাপমাত্রা বাড়ায় দেন তাহলে গ্যাস বেশি ছোটাছুটি করে, আয়তনে প্রসারণ হয়, তাই না? তাহলে যদি এটা বোঝা যায় তাহলে আমি বলতে পারি কাইনেটিক এনার্জি বেড়ে যায়। টোটাল এনার্জি সমান সমান পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি অর্থাৎ বিভব শক্তি প্লাস গতিশক্তি। তাহলে গতিশক্তি রেজ করলে বিভব শক্তি কমে যাবে, এখানে সেই বিভব শক্তিটা কমে গেছে, তাহলে রিঅ্যাকট্যান্টে এবার এটা তো প্রোডাক্টের। তাহলে আমরা কি জানি যে কোনো কিছু ডিফারেন্স বের করতে গেলে আমরা কিভাবে বের করি, বিক্রি মানে উৎপাদের শক্তি মানে শেষ টু আদি, শেষ মাইনাস আদি। তাহলে এখানে কি করব, উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি, এটাই আমি বের করছি। এই কারণেই আমরা সেই নোটেশনটা দিয়ে দিলাম যে ডেল এইচটা সবসময় নেগেটিভ হয়। বুঝতে পারছেন? ওকে, এইবার এই সেম প্রসেসটা আমি যদি দেখতে চাই তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, তো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, এটা কিন্তু খুবই সিম্পল। কি আমরা জানি এবার তাপের মান কমে যায়, তাপের মান কমে গেলে কি হয়, এই কাইনেটিক এনার্জির মানটাও কমে যায়। তাহলে আমি এই লেখাটাকে একটু উপরে তুলে দিই। তাহলে এবার তাপহারী প্রসেসে এটা হইলো, এটা হইলে তাহলে কি আপনার কাইনেটিক এনার্জি, গতিশক্তি গতিশক্তি কমে যাবে। তাহলে আমি বলতে পারি টোটাল এনার্জি সমান সমান কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তাই না? তাহলে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি এটা যদি আমি জানি এটা যোগফল, তাহলে এইবার দেখেন তো এইবার কাইনেটিক এনার্জির মানটা কি করছে। আচ্ছা অন্য কালি দিলে, এবার কাইনেটিক এনার্জি এর মানটা কি হইছে, এবার কাইনেটিক এনার্জি এর মানটা কিন্তু ডিক্রিজ হইছে। তাহলে কি পোটেনশিয়াল এনার্জির মানটা কি বেড়ে যাবে না? এবার আমি যদি ওই গ্রাফটা আবার আঁকি, আমি গ্রাফটা আবার আঁকে নিলাম। তো এবার গ্রাফে আমি কি বলছি, এবার ধরেন আমি প্রথমত
আমি প্রথমত আপনার এখানে দিলাম হলো রিঅ্যাক্ট্যান্টের এনার্জি। রিঅ্যাক্ট্যান্টের একটা ইনিশিয়াল এনার্জি তো আমি আপনাদেরকে বললাম, তাদের একটা বন্ধন শক্তি থাকে, তো তাদের একটা ইনিশিয়াল এনার্জি থাকে। তো এখন ওই সেম ইনিশিয়াল এনার্জি আপনি যখন টেম্পারেচার দিলেন, ধরেন সক্রিয়ণ শক্তি যখন আপনি দিয়ে দিচ্ছেন, তখন তো আপনি টেম্পারেচার রাইজ করে ফেলছেন, তাই না? এইটার উপর তো কারোর হাত নেই, সহজ বাংলা কথা। কারণ টেম্পারেচার আপনি যেটা দিচ্ছেন এটা একটা প্রদত্ত শক্তি, তাই না? এবং প্রদত্ত শক্তি মাইনাস রিঅ্যাক্ট্যান্টের আদি শক্তি, এটাই সক্রিয়ণ শক্তি। কথা ক্লিয়ার? আচ্ছা, এইটুকু যদি ক্লিয়ার হয়, এইবার আমি যেটা আপনাদেরকে এক্সপ্লেন করতেছিলাম, কারণ আমি এই পাশে কি রাখছি, এই পাশে আমি রাখছি কিন্তু বিভব শক্তি। মজার বিষয়টা দেখেন, এই পাশে আমি কি রাখছি, পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। আর এই পাশে আমি কি রাখছি, এই পাশে আমি কিন্তু রাখছি হলো বিক্রিয়ার ধারা। হ্যাঁ, মানে বিক্রিয়া কিভাবে মানে বিক্রিয়া কিভাবে সম্পন্ন হচ্ছে, বিক্রিয়ার ধারা। আচ্ছা, তাহলে এই পাশে যদি আমি বিক্রিয়ার ধারা রাখি, তাহলে এবার দেখেন, এবার যদি কাইনেটিক এনার্জিটা, এবার সহজ বাংলা কথা এবার বুঝবেন, যে এবার কাইনেটিক এনার্জিটা যদি এবার এখানে যদি কমে যায়, তাহলে কি বিভব শক্তির মানটা বেড়ে যাবে না? তাহলে তাহলে আমি এখানে এটা কিন্তু আমি কমাই দিব। নরমালি এই জায়গায় যখন রাইজ হইছে, ব্যালেন্স করার জন্য কিন্তু আমার এখান থেকে কমাইতেই হবে, কোনো উপায় নেই। যার কারণে এখান থেকে কম না রাখলে কিন্তু এনার্জি ব্যালেন্স হবে না। এখন আমি জাস্ট কি করব, এই যে রেখাটা আছে, এই রেখাটা যে আছে, এইটা অফকোর্স এবার কি হবে, রিঅ্যাক্ট্যান্টের থেকে, এবার অফকোর্স রিঅ্যাক্ট্যান্টের থেকে আপনার টেম্পারেচারটা, রিঅ্যাক্ট্যান্টের থেকে এনার্জিটা বেশি হবে। যেহেতু এটা আপনার এটার এক্সপ্লেনেশন বলে দিলাম, যে যেহেতু এনার্জি মানে কাইনেটিক এনার্জি ডিক্রিজ হয়েছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি রাইজ হয়েছে। বিভব শক্তি যদি রাইজ হয়, তাহলে অফকোর্স এটা রিঅ্যাক্ট্যান্ট বা উৎপাদের মানটা অফকোর্স বেশি হবে। ওকে, তাহলে ধরে নেন উৎপাদের রিঅ্যাকশনটা এখান থেকে বেশি হবে। তো আমি ধরি এই গ্যাপটা এই পর্যন্ত আসছে। এবার এবার এইটা হলো আমাদের সেই প্রোডাক্টের এনার্জি লেভেলটা। এবার দেখেন তো, এটা যদি হয় এবার, রিঅ্যাক্ট মানে প্রোডাক্টের এনার্জি, এটা যদি হয় রিঅ্যাক্ট্যান্টের এনার্জি, তাহলে এটা যদি হয় প্রোডাক্টের এনার্জি এবং এটা যদি হয় রিঅ্যাক্ট্যান্টের এনার্জি। আমরা তো আপনারা বলছিলাম এটা হলো টোটালটা হলো কি গিভেন এনার্জি, তাই না? মানে প্রদত্ত শক্তি, গিভেন এনার্জি, তাহলে এই গিভেন এনার্জি মাইনাস রিঅ্যাক্ট্যান্টের এনার্জি, এইটাকে আমরা বলতাম কি টোটাল এনার্জি, বলতেছি সক্রিয়ণ শক্তি। তাহলে এই পোরশনটাকে আমরা কি বলতে পারি বলুন তো? সরি, এই পোরশনটা না, ঠিক আছে। ওকে, এই পোরশনটাকে আমরা কি বলতে পারি, সক্রিয়ণ শক্তি। এন্ড মজার বিষয় কি জানেন, এই যে ডেল পি, এইখান থেকে এই যে এনার্জি গ্যাপটা ইপি মাইনাস ইআর। এবার আমারে বলবেন তো, আমি তো আপনাদেরকে প্রথমেই বললাম যে ডেল এইচ এর যে মানটা থাকে, এটা আচ্ছা অন্য দিলি, এখানে ডেল এইচ এর যে মানটা থাকে, সেটা সবসময় কি শেষ টু আদি, ইপি মাইনাস ইআর, মানে কি প্রোডাক্টের এনার্জি মাইনাস রিঅ্যাক্ট্যান্টের এনার্জি। এবার দেখেন তো, এবার প্রোডাক্টের এনার্জির মানটা কি বেড়ে গেছে না? তাহলে এবার কি এটা সবসময় পজিটিভ মান না? কারণ ইপি এর মানটা কি সবসময় ইয়ার এর থেকে বড় আসে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। এটার প্রুফও আমি আপনাদেরকে দেখাই দিলাম, যে আপনাদেরকে রিঅ্যাক্ট্যান্টের ক্ষেত্রে যে বিভব শক্তির মানটা কিন্তু বেড়ে যায়। তো প্রোডাক্টের বিভব শক্তির মান বেড়ে যাওয়ার কারণে রিঅ্যাক্ট্যান্টের থেকে এদের মধ্যেকার গ্যাপ বেড়ে গেছে, মানে গ্যাপ এবার পজিটিভ হয়ে গেছে। তাই এখানে আমি বলতে পারি, এই কারণে বলা যায় যে ইয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মানটা, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মানটা অলওয়েজ পজিটিভ। বুঝতে পারছেন? আশা করি বোঝা গেছে। হ্যাঁ, তাহলে আমি যদি এটা লিখে দিই যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, দ্যাটস ওয়াই, এটা কিন্তু আমাদের সবার মনে কোশ্চেন থাকে যে এই ডেল এইচ এর জিনিসটা কি। হ্যাঁ, যে ডেল এইচ কেন পজিটিভ হইলো বা নেগেটিভ হইলো আমরা কেন এক্সপ্লেন করলাম। হ্যাঁ, আশা করি এই এক্সপ্লেনেশনের পরে আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, তাপহারী বিক্রিয়া
ইজ ইকুয়াল টু এনি পজিটিভ ভ্যালু। হ্যাঁ, ওকে, ডান। ওকে, এখন আচ্ছা, কিন্তু তো ম্যাথ, তাহলে আর একটু কিছু, আর অল্প কিছু পড়া বাকি আছে। অলরেডি আমরা মোটামুটি থিওরি সব আলোচনা করছি, এবার আমরা সবগুলোকে একসাথে করব। ভাই একসাথে করব বলতে, এবার আমাদের এই যে বললাম না, বিজ্ঞানী অরহেনিয়াস সংঘর্ষ তথ্যটাকে ব্যবহার করে সবগুলা, মানে যে সবগুলা সূত্র বা যে সম্পর্কগুলো আপনারা পেয়েছিল, সে একটা মহাজাগতিক একটা সূত্র দিয়েছে। সেই সূত্রটা কি? কে এ সমান সমান, ধরেন এ ই মাইনাস ই এ বাই আর টি। আমি আগে একটু পরিচয়গুলো লিখে দিই, পরে যে আমি আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। আশা করি এইগুলা আপনারা মোটামুটি সবাই জানেন। যেমন কে জিনিসটা কি, কে এতদিন কিন্তু আপনাদেরকে পড়াই আসছি আমি। কে সেকেন্ড লেকচারেই, না সেকেন্ড না ফার্স্ট লেকচারে জানি আমি এক্সপ্লেন করে দিয়েছিলাম। কে কে আমরা কি বলি? বিক্রিয়ার হাত ধ্রুবক। হ্যাঁ, বিক্রিয়ার হাত ধ্রুবক। ওকে, অরেনিয়াস যে এই সমীকরণটা দিছে, এখান থেকে আমি অনেক কিছু আনতে পারি, বুঝলেন? এইটাকে আমরা বলি হলো আরহেনিয়াস ফ্যাক্টর। এটাকে তাহলে আমরা কি বলতে পারি? আরহেনিয়াস ফ্যাক্টর। এবার এইটাকে আমরা কি বলবো? এটা তো একটু আগে এক্সপ্লেন করে আসলাম। ইএ বলতে সব জায়গায় মনে রাখবেন, এটা মানে হলো সক্রিয়ণ শক্তি। ইএ মানে হলো সক্রিয়ণ শক্তি। আর আর এর ব্যাপারে ওই যে যদি আগে থেকে জানা থাকে তাহলে তো ভালো। আর কে আমরা বলি হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক। এটা অনেকগুলো এককে পাওয়া যায় এই মানটা, বাট এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। হ্যাঁ, মানে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, কিন্তু এর মান অনেক অনেক এককের মাধ্যমে প্রকাশ করা যাইতে পারে। যেমন আমি বলতে পারি যে আর এর মান যদি আমি সি ইয়াতে নিই, প্রথম কথা হলো আমি যদি লিটার অ্যাটমসফিয়ার, মানে আপনি যদি আয়তন লিটারে নেন এবং প্রেশার যদি নেন এটিএম এ, তখন ওইটার মান হয় 0.0821 লিটার পার এটিএম পার মোল, দিয়েছে এখানে পার মোল পার কেলভিন। আচ্ছা, এবার এটা এই আরটা আমি একটু লিখে দিই, হ্যাঁ, লিটার অ্যাটমসফিয়ার এককের ক্ষেত্রে। আর এবার আপনি যদি নেন এসআই এককে, এসআই এককে এর মান হলো 8.314 জুল পার মোল পার কেলভিন। ওকে ওকে, এই পর্যন্ত আশা করি বোঝা গেছে। এবার এখন আমার কথা হলো, আপনি এই দুইটা সূত্রের মধ্যে কোনটা ইউজ করবেন? খুবই সহজ। ই এর মানটা আমি সক্রিয়ণ যে শক্তি, এই মানটা আমি কিসে পাই? সবসময় জুলে পাই না? তাহলে আমি যদি এই মানটা জুলে পাই, তাহলে আমার কোন একক ইউজ করা কনভিনিয়েন্ট? জুলের যে এককটা আছে সেটা না, এই কারণে আমরা 8.314 ইউজ করবো, টিতো টেম্পারেচার। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। এবার এইখান থেকে আপনি একটা জিনিস না বুঝতে পারেন, সেইটা হলো ভাইয়া এই অরেনিয়াস ফ্যাক্টরটা কি। আচ্ছা, তাহলে অরেনিয়াস যে ফ্যাক্টর আছে, এটা নিয়ে একটু আলোচনা করি। আপনাদের বই মেবি আপনার ডিরেক্ট পিজেড দিয়ে দেওয়া আছে, বাট আমি ওইটাকে আরহেনিয়াস ফ্যাক্টর বলতেই ভালো লাগে আমার। আরহেনিয়াস ফ্যাক্টর, এটার আরেকটা নাম আছে প্রি এক্সপোটেনশিয়াল ফ্যাক্টর। প্রি এক্সপোটেনশিয়াল ফ্যাক্টর। আচ্ছা, এই নামটা কেন আসলো? আপনার এই যে দেখেন, আপনি যদি দেখেন এইটা কি একটা এক্সপোটেনশিয়াল ফাংশন না? এটা কি একটা এক্সপোটেনশিয়াল ফাংশন না ভাইয়া? এক্সপোটেনশিয়াল ফাংশন যদি এটা হয়ে থাকে, তাহলে আমি বলতে পারি তার আগে যে ফ্যাক্টরটা আছে তাইলে কি প্রি এক্সপোটেনশিয়াল ফ্যাক্টর। এটা যেহেতু একটা ফ্যাক্টর, তাইলে প্রি এক্সপোটেনশিয়াল মানে ই এর আগে যে ফ্যাক্টরটা আছে সেটা, এই কারণে আরেকটা নাম হলো প্রি এক্সপোটেনশিয়াল ফ্যাক্টর। ওকে, এইটা কি জানেন? এই এ বড় হাতের এ কে লেখা যায় হলো পি জেড দিয়ে। পি জেডটা কি এক্সপ্লেন করি, অলরেডি আমি আপনাদেরকে পড়াইছি। পিটাকে আমরা বলবো হলো, পিটাকে আমরা বলি হলো স্থানিক দিক বিন্যাস। পড়াইছি কিন্তু ভাইয়া, স্থানিক দিক বিন্যাসটা কি? স্থানিক দিক বিন্যাস
সংঘর্ষের তত্ত্বের থার্ড পয়েন্টে কিন্তু এক্সপ্লেন করছিলাম স্থানিক দিক বিন্যাস বলে কি বোঝায়। আর এই জেডটাকে আমরা বলি হলো সংঘর্ষের হার। তাহলে জেডটাকে আমরা কি বলতে পারি? সংঘর্ষের হার। আর পিটাকে আমরা বলতে পারি কি? স্থানিক দিক বিন্যাস। এটা কিন্তু খুবই সহজ জিনিস। অরেনিয়াসই নিজেই এইটা এক্সপ্লেন করতেছিল যে আপনার যে এই যে এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর এইটা, এই যে বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবকের কিন্তু এই দুইটা সমানুপাতিক। এখন এটা ভাই কিভাবে দেখেন, বিক্রিয়ার দিক বিন্যাসের উপর নির্ভর করে বা সংঘর্ষ, আচ্ছা একটা সহজ বাংলা কথা, সংঘর্ষ যত বেশি বিক্রিয়া তত বেশি, বিক্রিয়া যত বেশি বিক্রিয়ার হার তার মানে তত বেশি, বিক্রিয়ার হার যত বেশি তাহলে ওই বিক্রিয়ার ধ্রুবকের মানটাও বেশি। এই কারণে আমি এই দুইটার সমানুপাতিক সম্পর্ক স্থাপন করতে পারি। তারপরে স্থানিক দিক বিন্যাস এইটাও কে এর সাথে সমানুপাতিক। স্থানিক দিক বিন্যাস যদি ঠিক না থাকে তাহলে রিয়াকশনটা খুবই স্লো হয়, বুঝতে পারছেন? তো এই কারণে আমরা বলতে পারি যে স্থানিক দিক বিন্যাস এটার সাথে সমানুপাতিক সম্পর্কই বজায় রাখে। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে এটা তো কে, এটা পরে আবার ভুল মিনিং বের হবে, তো এটারে আমি সমানুপাতিক সাইন দিয়ে লিখি, বুঝতে পারছেন? তাইলে এখানে আমি তাহলে বলতে পারি যে বিক্রিয়ার হার ধ্রুবক আবার এই দুইটার সমানুপাতিক। তাহলে মজার বিষয়টা দেখছেন? আচ্ছা তাহলে এইবার আমি যদি টোটাল ইকুয়েশনটারে আমি যদি তাহলে এবার ইকুয়েশনটাকে আমি এইভাবেও লিখতে পারি, তাই না? কে সমান সমান পি জেড, আপনাদের বই এইটাও লেখা থাকতে পারে, আবার ওই এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর দিয়েও লেখা থাকতে পারে। হ্যাঁ ঠিক আছে, যেভাবে লেখা থাকুক দুইটা সেম জিনিস। আসলে এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা কি? স্থানিক দিক বিন্যাস আর সংঘর্ষের হারের গুণফল। আশা করি বুঝতে পারছেন। আমি আরো একটা পেজ নেব। আচ্ছা এইবার পেজটা নিলাম কেন? এইবার আমার কাজ হলো, এবার আমাকে কিছু কথা, আপনারা 9-10 এর আমার কিছু নলেজ ধার দিবেন। কিসের নলেজ? ভাই আমি কেমিস্ট্রি পড়াই, হ্যাঁ, ম্যাথমেটিক্সের নলেজ দেখি আছে কিনা, হ্যাঁ ওইটাই আমরা দেখবো আমাদের ম্যাথমেটিক্সের নলেজ কিরকম। হ্যাঁ, যদি এটার জন্য যে খুব বেশি নলেজেবল হওয়া লাগে তা না কিন্তু, হ্যাঁ এটা তো আপনারা 9-10 এ পড়েই আসছেন। আমার জাস্ট লনের নলেজটা ধার নিবেন, হ্যাঁ লনের নলেজটা ধার দিবেন। তাহলে আমি একটা জিনিস দেখেন তো, লন সমান সমান আমি বলতে পারি 2.303 log 10 বেস এনিথিং। আমার কথা কি এই পর্যন্ত কি ক্লিয়ার? মানে আমি যদি লনকে লগে নিতে চাই তাহলে জাস্ট 2.303 গুণ করলেই হয়, এটা হলো একটা ফরম্যাট। আরেকটা হলো লন এটা এরকম ছিল তাই না? যদি লগের মধ্যে আপনার লন, আমি লন দিয়েই সূত্রগুলো লিখি, পরে তো একই জিনিস, হ্যাঁ কারণ লনের ক্ষেত্রে জাস্ট আমরা জানি কি ভিত্তি বেজ ই। আচ্ছা তাহলে লন যদি এ গুণ বি থাকে তাহলে আমি এখানে লিখতে পারি লন এ প্লাস লন বি, তাই না? এবং তো আশা করি খেয়াল আছে। আর আরেকটা মজার বিষয় হলো লন এর উপর মানে বেজের উপর যদি আবার কোনো কিছু চলক আকারে থাকে ওই চলকটা আমি লনের সামনে নিয়ে আসতে পারি, তাহলে আমি কি লিখতে পারি? বি লন এ, তাই না? এই এতটুকু তো আশা করি সবারই মনে আছে। তাহলে এইগুলারে ব্যবহার করে, এইগুলা যদি আরো এক্সট্রা কিছু লাগে দেখা দিব না, আমি জাস্ট এইগুলারে ব্যবহার করে আমাদের ওই সূত্রটাকে একটু মডিফাই করব, কারণ ওইভাবে না ম্যাথ করা একটু টাফ। ওই সূত্রে কিভাবে কি মান বসাই তো বা সহজে আপনার যাতে আমি এই ওই ম্যাথটাই যাতে আমি যদি সহজে যাতে ক্যালকুলেশন করতে পারি, এই কারণে ওইটার একটা শর্টকাট ফর্ম, মানে শর্টকাট ফর্ম না তো জাস্ট ওইটার একটা গুড ফর্ম আছে, ওই গুড ফর্মটাই আমাদের আজকে কাজ বের করা। আচ্ছা তাইলে এবার আমি আমি ওই ইকুয়েশনটা কি পেয়েছিলাম, ইকুয়েশনটা একটু লিখি। অরেনিয়াসের ইয়া অনুসারে ইকুয়েশনটা ছিল কে সমান সমান আপনার অরেনিয়াস ফ্যাক্টর বা পি জেড ই মাইনাস ইএ বাই আর টি। তো পি জেডটাকে আমরা কি লিখতাম জানি? এ, তাই না? এ ইএ মাইনাস ইএ বাই আর টি, তাই না? এরকম তো লিখতে পারি। আচ্ছা এবার আমরা করব কি, জাস্ট এইবার উভয় পক্ষে লন নেই। ওকে, এবার আমি একটা কাজ করব, সেটা কি করব, উভয় পক্ষে লন নিব। উভয় পক্ষে লন নিয়ে, উভয় পক্ষে যদি আমি লন নেই তাহলে আমি এই পাশেও একটা লন নিই, লন কে ইজ ইকুয়াল টু লন এ ইন্টু ই মাইনাস ই এ বাই আর টি।
একটু আগে আমরা একটু এই যে লনের প্রপার্টিজ উপরেই লেখা আছে, যদি দুইটা চলক গুণ আকারে থাকে তাদেরকে আমি আলাদা আলাদা লন আকারে যোগফল আকারে লিখতে পারি। তাহলে লনকে সমান সমান আমি এখানে লিখতে পারি লন এ প্লাস লন ই মাইনাস ই এ বাই আর টি। এই পর্যন্ত যদি পেয়ে থাকি, এবার একটা মজার বিষয় দেখেন, আমরা একটু আগে বলতেছিলাম যদি চলকের উপর মানে বেজের উপর যে চলক থাকে তার উপর যদি আবার পাওয়ার থাকে তখন সেটাকে আমরা লনের সামনে নিয়ে আসতে পারি, তাই না? তাইলে এবার আমি এইটা কাজ করব, সেটা হলো লনের সামনে নিয়ে আসবো পয়েন্টটাকে, টোটাল ফ্যাক্টরটাকে। তো ধরেন এখানে আছে লন এ, আর ওইটা যদি আমি সামনে নিয়ে আসি তাহলে কি থাকে, মাইনাস ই এ বাই আর টি লন ই। তো আশা করি আপনারা এটা জানেন যে লন ই এর মান অলওয়েজ 1। হ্যাঁ, না জানলেও জেনে যে লন ই এর মান সবসময় 1 হয়। তাইলে লন ই এর মান যদি 1 হয় তাহলে আমি আলটিমেটলি ইকুয়েশনটাকে কি লিখতে পারি দেখেন তো, লন কে ইজ ইকুয়াল টু ই এ বাই আর টি মাইনাস, তাই না? ই এ বাই আর টি, এটাকে আমি ধরলাম মাইনাস আর প্লাস লন এ, তাই না? আলটিমেটলি এই ইকুয়েশনটাকে আমি এইভাবে লিখতে পারি। ওকে, তাহলে এবার আমি নতুন একটা পেজ নিই। এবার আমি দেখব এই ইকুয়েশনটাকে ব্যবহার করে আমরা কি কি কাজ করতে পারি। দেখেন, তাইলে অনেক ম্যাথ আসে। হ্যাঁ, এই এইখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা, যেহেতু এটা শর্ট সিলেবাসের টপিকের মধ্যে তেমন ভাবে আওতাভুক্ত ছিল না, আপনাদের বেলায় নতুন করে ইন্ট্রোডিউস হবে। সো টিচারদের একটা ওয়ান অফ দ্য ফেভারিট টপিকগুলোর মধ্যে একটা। হ্যাঁ, অ্যাডমিশন বা একাডেমিক দুইটার জন্য ইম্পর্টেন্ট। তাহলে লনকে সমান সমান আমি তাহলে লিখতে পারি, আমি একটু আগে দেখালাম যেহেতু, মাইনাস ই এ বাই আর ইন্টু 1/t। আচ্ছা, আপনি ওইভাবে কেন লিখলেন ভাইয়া? আমি লেখার একটা রিজন আছে। দেখেন, এই কে এর সাথে এইখানে কার সাথে সম্পর্ক স্থাপন করা যায়, টি এর সাথে সম্পর্ক স্থাপন করা যায়। এটা আমি আপনাদেরকে পড়িয়েছি। হ্যাঁ, যে ই এর এইখানে কে এর সাথে আপনার এখানে আমি টি এর সম্পর্কটা স্থাপন করতে চাইতেছি, যে এখানে আমি ধ্রুবক নিব লন কে, এখানে 1/t এর সাপেক্ষে। তাহলে আমি একটু দেখেন তো একটা কাজ করতে পারি না, আমি ধরলাম এটাকে ওয়াই, আমি এবার এটাকে ধরলাম ওয়াই, এবার এটাকে ধরলাম হলো আপনার এম না, এটাকে আমি সেই ধরলাম হলো এক্স, চলক এক্স, কারণ টি এর মানটা পরিবর্তনশীল। ই এ আর আর এই দুটো চেঞ্জ করা যায় না, যায়? সক্রিয়ণ শক্তি প্রত্যেকটা নির্দিষ্ট রিঅ্যাক্টেন্ট বা বিক্রিয়ার জন্য ফিক্স। তাহলে ই এ বা আর তো চেঞ্জ করা যাচ্ছে না, তাহলে ই টি 1/tটাকেই আমার এখানে চেঞ্জেবল বা ভ্যারিয়েবল ধরে নিতে হবে। তাহলে এবার ই এ বাই আর এটাকে আমি ধরে নিলাম ঢালটা এম, বুঝতে পারছেন? এবার এটাকে আমি তাহলে ধরে নিলাম ধ্রুবকটা, আর ও লন এ কে এটা এই যে ভালো কথা, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর না, বলেই নিছি আরএনএস ফ্যাক্টর, একটা ফ্যাক্টর কি একটা কনস্ট্যান্ট না, তাহলে এটাকে আমি কনস্ট্যান্ট বলতে পারি। যদিও এটা চেঞ্জেবল, তাও কনস্ট্যান্ট ধরে নিই, আমি এখানে ধরতে পারি আর কি। ওকে, তাহলে আমি যদি এখানে এটাকে কনস্ট্যান্ট ধরে নিই তাহলে আমি এখানে কি বলতে পারি দেখেন তো, লন কে মাইনাস ইএ ইন্টু 1/t, তাহলে এটার গ্রাফ কি হবে দেখেন তো। আশা করি এটার গ্রাফ, দেখেন গ্রাফ বুঝেন কিনা। আমরা জানি কি ঢাল যদি পজিটিভ হইতো, তাই না? ঢাল ধরেন আপনার ঢাল যদি এম এর মান যদি 1 হয়, তাইলে ট্যান থিটা এর মান ঢাল মানে কি ট্যানজেন্ট মান না কোনো কিছু, তো 1, তাহলে থিটা সমান সমান কি 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কি পজিটিভ অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিসের সাথে, তাহলে আমি যদি এটারে গ্রাফ আঁকি তাহলে এটার সাথে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে, তাই না? তাহলে এটার সাথে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে, তাহলে গ্রাফটা এরকম হবে। এর জন্য আমরা দেখবেন, আমরা যদি যখন কোনো পজিটিভ মান পেলে এটার গ্রাফটা কিরকম হয়, এরকম হয়, তাই না? মূলবিন্দুগামী সরলরেখা যদি ধ্রুবক 0 হয়, বাট নর্মালি তো এই 45 ডিগ্রি মানে এরকমই গ্রাফ হয়। এবার সেম সিনারিওতে আমি এবার যদি বলি m ইজ ইকুয়াল টু -1, তাহলে tan থিটা এর মান আমি বসাই -1, tan থিটা এর মানটা আমি বসাই -1, তাহলে থিটা এর মানটা আমি কত পাবো দেখেন, থিটা এর মানটা কিন্তু আমি পাবো 135 ডিগ্রি। 135 ডিগ্রি মেবি পাবো, 45 মাইনাস 135 ডিগ্রি। হ্যাঁ, 135 ডিগ্রি পেতে পারি, আবার আপনার ফোর্থ কোয়াড্রেন্টেও আছে -45 ডিগ্রিও লেখা যাবে। আচ্ছা, তাহলে আমি যদি এখানে 135 ডিগ্রি লিখতে পারি, তাহলে দেখেন তো 135 ডিগ্রি কোণটা এক্স অক্ষের সাথে কিরকম ভাবে থাকে, ধরেন এই জায়গায় যদি আমি ধরেন এই পয়েন্ট থেকে আমি আঁকবো, এই সার্টেন পয়েন্ট থেকে আমি আঁকবো, তাহলে আমি এখান থেকে যদি আঁকি তাহলে গ্রাফটা এরকম হবে না, দেখেন তো 135 ডিগ্রি এরকম একটা কোণ আসবে না, একটু বড় একটা স্থূল কোণ।
তাই না? তাহলে 135 ডিগ্রি যদি থাকে তাহলে গ্রাফটা বুঝছেন এবার কেন আপনার উপর থেকে নিচে আসে, মানে এরকম আপনার এই অ্যাঙ্গেলে কেন হয়, একটা ত্রিভুজের মতো শেপ কেন তৈরি করে। আশা করি বুঝতে পারছেন যে ট্যানের মান, ঢালের মান যদি আপনার 135 ডিগ্রি হয় তাহলে ঢালের মান এই জায়গায় যেহেতু আপনার -1 এর মান পাইছি আমরা, তাহলে ঢালটা অফকোর্স কি হবে, আপনার নেগেটিভ হবে। তাহলে ঢালটা নেগেটিভ হওয়ার কারণে কি কোণ হবে 135 ডিগ্রি, এই কারণে এটার গ্রাফটা এরকম, বুঝতে পারছেন? তাহলে আমি গ্রাফটা এঁকে দিই, ঠিক আছে? তাহলে এটার গ্রাফটা আসলে এরকম। তাহলে এবার এটার গ্রাফটা যদি আমি আঁকি তাহলে এবার বলেন তো এই সমীকরণে আমার ঢাল কি? এখন আমার ঢাল না ডিপেন্ড করে, ঠিক আছে? আমি ঢালটা এরকমও নিতে পারতাম, দেখেন আমি একটা কাজ করতে পারতাম, যদি আমি এখানে করতাম কি যে -1/t না রেখে, মানে আমি ঢালটাকে যদি ঋণাত্মক না ধরি, ধরেন ঢালটা আমি যদি পজিটিভ ধরতাম, টোটাল ঢালটা আমি একটা মানের মধ্যে নিয়ে আসবো, তখন কিন্তু আমি উল্টা গ্রাফ আঁকলেও কোনো সমস্যা ছিল না। ওকে, তাহলে এখানে ঢালটা কি? ঢালে আমি যেহেতু নেগেটিভ রাখি নাই, মানে বুঝেন আমি, আচ্ছা আমি কি বুঝাইতে চাইছি একটু বললে নেই, হ্যাঁ। y সমান সমান ধরেন আমি যদি মাইনাস, এখানে আমি এরকম ভাবে এই গ্রাফটা কিসের, যে -m × x + c, বুঝেন কিন্তু যে ঢালটা ঋণাত্মক, বুঝতে পারছেন আমার কথা? মানে আমি বলতে চাইতেছিলাম যে ঢালের মানটা ঋণাত্মক আসছে, এই কারণে এটার গ্রাফ আসছে এরকম, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এবার দেখেন ঢাল তাহলে কি -EA/r, শেষ। ঢালটা কি তাহলে? EA/r, -EA/r, বুঝতে পারছেন? আশা করি ঢাল বের করা শিখাইতে পারছি। হ্যাঁ, তাহলে ঢাল বের করা যদি আবার শিখাইতে পারি তাহলে এখানে ঢাল EA - r লিখতে পারি। এইবার আচ্ছা ভালো কথা, এই সূত্রটাকে আমি যদি এরকম করি, ওই যে আমি বললাম আমি এবার আমার ভালো লাগতেছে না, আমি জিনিসটাকে লগ আকারে লিখবো, তাহলে আগের পেজে একটু লিখে আসি, দাঁড়ান। এই এক্সট্রা একটা পেজ নেওয়া হয়ে গেছে দেখি, আচ্ছা পরে ইরেজ করে দিব না। তাহলে এই সূত্রটাকে আমি যদি বললাম, আমি বললাম কি লন দিয়ে আমি লিখবো না, আমি লগ দিয়ে লিখবো, আপনার অ্যাজ ইউর উইশ। তখন আপনি একটু দেখবেন যে মান এরকমই আসবে, EA/r 2.303 প্লাস লন এ, বুঝতে পারছেন? এই পর্যন্ত আশা করি বোঝা গেছে। কারণ কি, লনের বদলে যদি আমি বসাই 2.203, প্রত্যেকটা জায়গায় 2.203 ইন্টু কে আসবে, পরে ওইটাকে আমি 2.303 দিয়ে ভাগ করাতে এই পাশেরটা চলে গেল এবং এই জায়গায় নিচে এসে ভাগ হলো এবং এইখানে। তাইলে এই গ্রাফে, তাহলে আমারে আপনি বলবেন একটা এক্সট্রা পেজ আসছে। এই গ্রাফে আমি যদি তাহলে বলতাম, তাহলে লগের গ্রাফে, তাহলে লগের ক্ষেত্রে ঢাল কি? তাহলে আমি বলতে পারি লগের ক্ষেত্রে ঢালটা হলো EA 2.303 আর, বুঝতে পারছেন? -2.203 ইন্টু আর। আশা করি বোঝা গেছে। এই পর্যন্ত ক্লিয়ার যে এটার ক্ষেত্রে ঢালটা বের করা আমরা শিখলাম এবং এই ইকুয়েশনটি শিখলাম। আপনারা লগ দিয়ে ইউজ করেও করতে পারেন, এটা দিয়ে ইউজ করে করতে পারবেন। এইবার আমি যদি বলি, এবার আমি আগের পেজে যাই, হ্যাঁ, এবার আমি সাফল করে দিব না স্লাইড আপলোড দেওয়ার টাইমে। ওকে, তাহলে এবার আমি একটা কাজ করলাম, এবার আমি বললাম যে এবার দুইটা আলাদা আলাদা টেম্পারেচারের আমি কাজটা করতেছি, যেহেতু আমরা তো জানি টাইম ভ্যারিয়েবল, তাই না? তাহলে দুইটা আলাদা আলাদা টাইমে যদি আমি সেম সেম ইয়াটা রান করি তাহলে অফকোর্স কিছু চেঞ্জেস আসবে, ধ্রুবকের কিছু, বিক্রিয়ার হাত ধ্রুবকের কিছু চেঞ্জেস আসবে, ওইটাই আমার বের করতে হবে। তাহলে আমি যদি বলি T1 এবং T2 এর ক্ষেত্রে আমার সম্পর্কটা বের করো, হ্যাঁ, বা যদি এই ইকুয়েশনটা সলভ করা যায়, সলভ করতে বলে যে এক টেম্পারেচারে সবকিছুর ভ্যালু দেওয়া আছে, আপনার আরেকটা টেম্পারেচারে সবকিছুর মান বের করতে বললো। ওকে, তাহলে আপনি কি করবেন? তাহলে আমি দেখেন লন T1 এর জন্য আমি কি সম্পর্ক লিখি, আমি সূত্রগুলো আবার লিখি, হ্যাঁ, সূত্রগুলো জাস্ট আবার লিখি। তাহলে আমি দেখেন তো লন টি টি T1 টেম্পারেচারের জন্য আমি কিভাবে লিখতে পারি না, লন K1 ইজ ইকুয়াল টু EA/r, তাই না, ইনটু 1/T1 প্লাস লন এ, এইভাবে আমি লিখতে পারি। এটা হলো প্রথম T1 টেম্পারেচারের জন্য। তাহলে এবার আমি T2 এর টেম্পারেচারের জন্য, তাহলে লন K2 ইজ ইকুয়াল টু -EA/r, তাহলে T2 এর টেম্পারেচারের জন্য এটা হবে প্লাস লন এ।
এবার একটা মজার বিষয় দেখেন, এই পর্যন্ত আমি দুইটা ইকুয়েশনের জন্য পাইলাম। এবার আমি করবো কি, ইকুয়েশন দুইটা বিয়োগ দিয়ে দিব। আচ্ছা, এবার ইকুয়েশনটা যদি আমি বিয়োগ দিয়ে দিই, ইকুয়েশনটা যদি আমি বিয়োগ দিয়ে দিই, ঠিক আছে, ইকুয়েশনটা বিয়োগ দিয়ে দিলে কি হবে, লন কে ওয়ান মাইনাস লন কে টু ইজ ইকুয়াল টু, এই দুইটা রাশি যদি আমি বিয়োগ দিয়ে দিই, তাহলে দেখেন তো কি থাকে, এখানে থাকবে হলো, দেখেন তো ইএ বাই 2r, তাই না? এই আর যেহেতু আপনার যে একটা আর আরেকটা আর মিলে আপনার এখানে হয়ে গেল 2r, হ্যাঁ, আর এখানে যেহেতু এটা প্লাস মাইনাস, তো এটা তো কাটাকাটি চলে যাবে। ওকে, ওকে, হ্যাঁ, দেখেন এখানে আমি যদি বলি, এখানে একটা মজার বিষয় পেয়েছি। এখানে দেখেন, আমি যদি এই কোশ্চেনটাকে থেকে আমি ই বাই আরটা কমন নিলাম, প্লাস তো হবে না, ধরেন এই দুইটা যোগ করার সময় আমি এ বাই আরটা কমন নিলাম, তাহলে কি থাকে, তাহলে দেখেন T2 এর মানটা তো পজিটিভ, তাই না? তাহলে T2 এর মানটা পজিটিভ, T1 এর মানটা নেগেটিভ, তো এই দুইটা বসায় দিলাম। আর এইটা তো কাটা, এটা তো 0, তাই না? তাহলে এবার এই ইকুয়েশনটা আসলো, এন্ড এই ইকুয়েশনটা সুন্দর মতো মাথায় ঢুকিয়ে নেন, কারণ এই ইকুয়েশনটা দিয়েই আমাদের অধিকাংশ ম্যাথ সলভ হবে। হ্যাঁ, তাহলে ওকে, তাইলে আমি বলতে পারি দুইটা ইকুয়েশন দেওয়া আছে, দুইটা আলাদা আলাদা টেম্পারেচারে, দুইটা আলাদা আলাদা ধ্রুবক, দুইটা আলাদা আলাদা ইকুয়েশন। তাহলে এবার এখান থেকে আমি এই সূত্রটা ব্যবহার কেন করব, এই সূত্রটা ব্যবহার করে আমি বলতে পারি দুইটা ভিন্ন ভিন্ন টেম্পারেচারে দুইটা ভিন্ন ভিন্ন আপনার ভিন্ন ভিন্ন ধ্রুবক বের করতে, ঠিক আছে, মানে আপনার যে একটা টেম্পারেচারে সব ইনফো দেওয়া থাকলে অপর একটা টেম্পারেচারে সব ইনফো বের করার জন্যই এই ইয়াগুলো খুবই কাজে দেয়। হ্যাঁ, তাহলে এই আবার যদি এক্সপ্লেন করি, এগুলা কি হার ধ্রুবক, লাস্ট টাইম বলে দিতেছি আবার। হ্যাঁ, আমি সামনে এখন ম্যাথে আগাবো, ঠিক আছে, এটাকে কি বলতে পারি, হাত ধ্রুবক। আশা করি বুঝতে পারছেন, এটাকে আমরা বলি হাত ধ্রুবক। এটা তো দুইটা আলাদা আলাদা টেম্পারেচার, এটা মাইনাস এই ইএ বাই আর এর মান তো আপনারা জানেনই। হ্যাঁ, তাহলে আমি একটু ম্যাথে আগে দেখি এখান থেকে কি কি ম্যাথ আসে। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। কি এক্সট্রা পেজ এত আসলো কেমনে? আচ্ছা, তো প্রথমেই কোশ্চেনটা কি দিছে দেখেন, একটা বিক্রিয়ার ভিন্ন ভিন্ন তাপমাত্রায় বেগ ধ্রুবকের মান লেখচিত্রে লগ কে বনাম 1/t এর বিপরীতে স্থাপন করে যে সরল রেখা পাওয়া যায় তার ঢাল হলো 2.872 × 10⁻³ বিক্রিয়ার সক্রিয় মান বের করো। এটা তো একদম সহজ, তাই না? ঢাল ভাই আপনি তো পড়াইছেন, ঢাল মানে কি? ঢাল মানে হলো ভাইয়া মাইনাস ইএ বাই আর ইন্টু 1/t, তাই না? 1/t, এটাই তো, সরি, বিক্রিয়ার ঢাল তো এটা, বিক্রিয়ার ঢাল তো এটা, তাই না? বিক্রিয়ার ঢাল যদি ভাই এইটা হয়, তাহলে এবার ঢালের মানটা দিয়ে দিছে, তাইলে এবার বিক্রিয়ার ঢাল যেহেতু এটা হয়, তাহলে দাঁড়ান এটা একটু ইরেজ করে নিই, দাঁড়ান। এবার বিক্রিয়ার ঢাল যদি এটা হয়, তাহলে আমি এটা সমান সমান লিখে দিতে পারি না ওই মানটা? দেখেন তো, মজা না? এতে 1 সেকেন্ডের ম্যাথ। 2.872, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। 872 ইন্টু 10⁻, 872 ইন্টু 10⁻³ বুঝতে পারছেন আশা করি। এই জায়গায় মানটা পেয়ে গেলাম, মাইনাস মাইনাস কাটাকাটি, আর এর ভ্যালু কি বলছিলাম কি বসাইতে হবে, 8.314 ও 8.314। তাহলে এখান থেকে ই এর মানটা একটু বের করে নিন, হ্যাঁ, ক্যালকুলেট করে নিন, যে এই মানের সাথে আর এর মানটা গুণ দিলে যে মানটা থাকবে সেটাই। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার দেখেন, এবার কি বলছে, PCl5 এর রিঅ্যাকশন দেওয়া আছে সুন্দর মতো। আচ্ছা, বলছে 45°C তাপমাত্রায় বেগ ধ্রুবক একটা মান দেওয়া আছে 2.25 × 10⁻⁵ ডেসিমিটার কিউব পার মোল পার সেকেন্ড। 85°C তাপমাত্রায় সেম জিনিসটা দেওয়া আছে, বলছে বিক্রিয়া সক্রিয় শক্তির মান বের করো। আমি আপনাকে বলছিলাম দুইটা ভিন্ন টেম্পারেচার যখন থাকবে তখন সমীকরণ কি প্রথমগুলো ব্যবহার করলে হবে? তখন হবে না, কিন্তু নেক্সটে যে আমরা মানে দুইটা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ধ্রুবক বা ভিন্ন ভিন্ন তাপমাত্রা থাকলে যে একটা আলাদা করে সক্রিয় শক্তি বের করার সূত্র শিখছিলাম না, ওইটা আমাদেরকে ইউজ করতে হবে। তো ওই সূত্রটা কি ছিল আমি যদি একটু রিমাইন্ড দিতে চাই, তাহলে লন কি ছিল, K2/K1। আচ্ছা আচ্ছা, একটা মজার বিষয়, এখানে তো একটা জিনিস দেখাই নেই, লন K1/K2 যদি যদি মাঝখানে প্লাস থাকতো তাহলে তো গুণ হইতো, তাহলে এই জিনিসটাকে কি আমি এইভাবে লিখতে পারি না, লন K1/K2, বুঝেন?
যদি যোগ থাকলে গুণ হয় তাহলে বিয়োগ থাকলে কি হবে, ভাগ হবে, বুঝতে পারছেন? আমি এইভাবে লিখতে পারি সমীকরণটা, হ্যাঁ, ইএ বাই আর মাইনাস মাইনাস ইন্টু 1/T2 মাইনাস 1/T1। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। তাইলে এবার আমরা যে সমীকরণ পাইছি ওই সমীকরণের মানটা বসাই। তাহলে ln k2/k1 এর মান তো পাইছি, এবং যে এগুলোর মান তো কনস্ট্যান্ট, ই এর মানটা আমার বের করতে হবে, আর এর মান তো আমি জানি, ঠিক আছে? আমি দেখবো আমি কি কি জানি এবং কি কি আমার খুব বের করা লাগবে, সেটা আমি সমীকরণে বসায় বসায় মান বের করবো। 1/T2, T2 এর মান কত? লাস্টে 85°C, তাই না? তার মানে আমি এখানে বসাবো হলো 85°C যেহেতু, তাহলে 85°C তার মানে হলো 85 + 273, যা ভ্যালু আসে 85 + 273 মাইনাস টেম্পারেচার, ফার্স্ট টেম্পারেচার কত? 1/45 + 273, তাই না? 45 + 273, দুইটা ভ্যালু পাইলাম। এবং আর কি বলছে, বিক্রিয়া শক্তি সূত্রের মান বের করতে। আচ্ছা, বেগ ধ্রুবকের মান দেওয়া আছে, তাহলে তো টেম্পারেচারের মান পাইলাম। এবার আমি তাহলে কনস্ট্যান্ট এই K1 এর মানটা বের বসাই দিতে পারি। দেখেন K2 এর মান কত দেওয়া আছে, 3.72 3.75 3.75 3.75 into 10 to the power minus 5, 3.75 into 10 to the power minus 5, 2.25 into 10 to the power minus 5। দেখছেন কত ইজি ইজি ম্যাথ আসে। আপনি সব কিছুর মানই তো জানেন, এখানে এমন কিছুর মান আছে যে আপনি জানেন না। আমরা জাস্ট একটা সমীকরণ শিখাইলাম এবং বললাম এই মানগুলো জাস্ট আপনার বসায় বসায় ম্যাথগুলো করে নেবেন, হ্যাঁ। তাহলে এখানে 1/85 + 200, তাহলে দেখেন একটা সমীকরণ পাইছেন, এক মাঝখানে একটাই আননোন আছে, বাকি সবগুলোর মান জানেন। তো ক্যালকুলেটরে বসায় জাস্ট ইকুয়েশনে বসায় জাস্ট সলভ ক্লিক করলেই আপনার অ্যান্সার ভ্যালু পেয়ে যাবেন, হ্যাঁ। আশা করি পারবেন, হ্যাঁ। এখান থেকে ই এর ভ্যালুটা বের করে নেবেন। এবার দেখেন, এইবার এই ম্যাথটা কি হোম প্র্যাকটিস, আগের ম্যাথের সেম ম্যাথ মেবি, হ্যাঁ। 280°C সেম ম্যাথ, একদম 280°C 310°C। কি বের করো? বিক্রিয়া শক্তির মান বের করো। সুন্দর করে লিখে দিই HW, ঠিক আছে? ওকে, এবার 17 নম্বর ম্যাথে আসি। কি বলছে এই, আচ্ছা এবার একটু ডিফারেন্স আছে, হ্যাঁ একটু ডিফারেন্ট আছে। এটা বলছে হলো যে আপনার গণনা করতে হবে কি সক্রিয়ণ শক্তি। আশা করি সক্রিয়ণ শক্তি এটা তো বের করতে পারবেন, দুইটা ভিন্ন ভিন্ন টেম্পারেচার আছে, দুইটা ভিন্ন ভিন্ন হাত ধ্রুবক আছে। জাস্ট মানটা বসে আমি ধরেন এইখানে আমি যদি মানটা বসাই, তাহলে 1 নাম্বার ম্যাথের জন্য ln k2/k1, তো k2 এর মান দেওয়া আছে 3.75, তাই না? আর k1 এর মান কত? 0.325। আচ্ছা, এখন আপনি আমারে বলতে পারেন ভাই আপনি তো একক মেকক কিছুই দেখতেছেন না, তাই না? একক তো আপনি কিছু দেখতেছেন না, লিটার মোল পার। আমার কথা হলো বোঝ ভাই, দুইটা ধ্রুবক, তাই না? দুইটা আলাদা আলাদা মান, মানে K2 K1, তো দুজন এটা দিয়ে ভাগ করে দিতেছিস। যদি সেম অনুপাতে যদি কোনো কিছু দিয়ে ভাগ করে দেন তাহলে কি কিছু থাকে? যেমন আমার একটা কথা বলবেন আপনি, আমরা বলি না বিকৃতির একক নাই, বিকৃতির একক নাই মানে কি? উপরে উপরে আমরা কি ইউজ করি? একটা লেন্থ ইউজ করি মিটারের, নিচেও আর একটা লেন্থ ইউজ করি, তো লেন্থ কাটাকাটি চলে যায়, বুঝতে পারছেন? এই কারণে বিকৃতির কোনো একক নেই। সেম এই জায়গায় যাই আমি বসাই না কেন ভাই, যাই একক হোক সেম তো কাটাকাটি হয়ে যাবে, মানে কোনো এককই থাকবে না, বুঝতে পারছেন? তাহলে এটা যদি হয় তাহলে এবার মাইনাস ইএ, তাহলে এবার ইএ যদি থাকে তাহলে ই এর মানটা আমারই তো বের করতে হবে। তাহলে 1/T2 এর মান, এগুলো তো সব বাচ্চাদের ম্যাথ, হ্যাঁ। আপনাদের এগুলা দিয়ে এখন আসলে, ঠিক আছে, এখন মেবি আপনারা এরকম ফিল করতেছেন ভাই এগুলা কি দিতেছে আমাদের, হ্যাঁ। এগুলো তো দেখার আগেই সলভ করে ফেলতে পারবো। তাহলে +750, ঠিক আছে, +750 মাইনাস 1/1 আপনার কত বলছে? 800 + 273 কেলভিন এককে টেম্পারেচারটা নিয়ে গেলাম। তো এইখানে এমন কোনো কিছুর মান আছে যেটা আপনি জানেন না, সবকিছুর মানই জানেন, তাহলে এখানে জাস্ট ই এর ভ্যালুটা বসায় দিবেন, হ্যাঁ। এবার আমার কথা হলো ভাই, বলছে এবার আপনি 825°C আপনার বেগ ধ্রুবকের মান বের করো। ভাই আপনি তো এটা শিখান নাই, হ্যাঁ। তো সবকিছু তো শেখানো লাগবে, সবকিছু তো আর শেখানো, ঠিক আছে, সবকিছু তো শেখানো উচিত না। কিছু কিছু জিনিস নিজে চিন্তা ভাবনা করবেন না। আচ্ছা যাই হোক, তাও দায়িত্ব যেহেতু নিয়েছি একটু বলেই দিই। দেখেন 825°C তাপমাত্রায় বেগ ধ্রুবকের মান, এটাও একদমই ইজি, হ্যাঁ। যদি জাস্ট একটু চোখ নাক খোলা রাখতেন এতক্ষণ, তাহলে মেবি অলরেডি পাইরা যাওয়ার কথা, অনেকেই মেবি সলভ করে ফেলছেন, হ্যাঁ। এইটা আসলে হইলো কিভাবে? 825°C মানে কি? আপনি সক্রিয়ণ শক্তি, আচ্ছা একটা জিনিস কি আপনাদের মধ্যে দেখি কার কমন সেন্স ভালো। এই জায়গায় প্রথম কোশ্চেন যেহেতু সক্রিয়ণ শক্তি দিয়ে দিছে, দ্যাটস মিনস কি? মানে একটা সমীকরণের গ দেওয়ার পরে ঘ দেয় বা এরকম টাইপের যে যদি কোনো জিনিস থাকে বা পারপোজ থাকে, এগুলার মানেটা কি? এগুলার মানে কি এরকম না যে ওইটা রিলিভেন্ট। রিলিভেন্ট বলতে আমি কি বুঝাইতেছি বুঝেন? যে ওইটা আর ওইটা রিলিভেন্ট, মানে একসাথে সম্পর্কিত, তাই না? তার মানে ওই আগে বের করতে বলছে মানে কি, আপনার ওই দিয়ে আপনার সামনে কোনো কাজ আছে অফকোর্স, ওই সেই কাজটাই আমরা পরবর্তীতে করবো। আমরা কি জানি না একটা কনস্ট্যান্ট?
ইয়ে কি বললাম না আমি আপনার একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য কি ইয়ে একটা কনস্ট্যান্ট না, তো এই বিক্রিয়ার জন্য ইয়ে কনস্ট্যান্ট থাকবে। তাহলে এবার আপনার কাছে চাইছি কি হাত ধ্রুবক, তাহলে আপনি কি হাত ধ্রুবক বের করার সূত্রটা কি শুধু এটা লিখবেন, কারণ আপনার তো দুইটা কম্পেয়ার করার এখন কোনো দরকার নেই, দুইটা কোনো কম্প্যারিজন আসতেছে না, যে কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারে বের করা লাগবে। তাহলে এবার আমি যদি নির্দিষ্ট টেম্পারেচারে বের করতে চাই তাহলে 825°C, তাহলে ইয়ে বাই আর ইন্টু 1/t প্লাস, এবার আমি কি করব, প্লাস ধরেন আপনার লন এ, আচ্ছা একটা মজার বিষয় দেখেন, এখানে কিন্তু লন এ এর মানটা দেওয়া নাই, তাই না? তাহলে লন এ এর মান যদি না দেওয়া থাকে তাহলে আমাদের উচিত হবে ওই উপরে যে কোনো একটা টেম্পারেচারের সাথে কম্পেয়ার করে বের করে নেবেন। বুঝতে পারছেন আমার কথা? যেমন আমি কি বুঝাইতে চাইতেছি, এখানে যদি লন এ এর ভ্যালু যেহেতু দেওয়া নাই, তাহলে আমি যদি ডিরেক্ট করতে চাই তাহলে জিনিসটা খুবই হবে না, ঠিক আছে? মানে আপনি এ এর ভ্যালু তো জানেন না। তো এখন আপনি কি করতে পারেন, ধরেন আপনি এখানে 800°C টেম্পারেচারটা নিচ্ছেন, হ্যাঁ, যদি 800°C টেম্পারেচার নেন আমি সেম ওই K2/K1 আমি বের করবো। ধরেন আমি এখানে ধরলাম K2 এর মানটা হলো উপরের, K2 এর মানটা হলো 3.75, মানে ওই যে 800°C এর জন্য, আর নিচেরটা হলো আপনি 800°C এর জন্য 825°C এর জন্য বের করবেন। তাহলে এইটা তো এই ই এর ভ্যালু তো আপনি পেয়ে গেলেন, তাই না? কেন করতেছি বুঝতে পারতেছেন তো আশা করি, যে আমি ধ্রুবকের মান তো জানি না, আমি আগে থেকে কোনো ধ্রুবকের মানটা জানি না, তো ধ্রুবক অ্যাভয়েড করা যায় এমন কোনো সূত্র আমার ব্যবহার করতে হবে, তাই না? তাহলে 1/t1, তাহলে এখানে কত 825 প্লাস 273, 825 প্লাস 273, 825 প্লাস 273 মাইনাস 800 প্লাস 273। আচ্ছা এই পর্যন্ত বোঝা গেছে। এখান থেকে ই এর ভ্যালুটা জাস্ট বের করে নেবেন, বুঝতে পারছেন? জাস্ট এই একটা ইকুয়েশন থেকে একটু সলভ করে নিবেন, আশা করি পারবেন। কি বলছে, সেম ম্যাথ, হ্যাঁ 27°C এবং 37°C তাপমাত্রায় ইয়া হলে সক্রিয় শক্তির মান বের করো। আর কি কিছু আছে? হ্যাঁ আচ্ছা এইটা কিন্তু আরো সহজ, দেখেন কিরকম ভাবে বললাম। এই সক্রিয় শক্তির মান দেওয়া আছে দুইটা ভিন্ন ভিন্ন টেম্পারেচার, দুইটা ভিন্ন ভিন্ন টেম্পারেচার মানে কি, আমরা সূত্র লিখবো কোনটা, ln K2/K1 ইজ ইকুয়াল টু মাইনাস ইএ বাই আর ইন্টু 1/T2 মাইনাস 1/T1, হ্যাঁ 1/T2 মাইনাস 1/T1, সব কিছুর মান দেখেন জানি। আমার কি বলছে অনুপাত, আরে ভাই এটা আরো ইজি। তাহলে ধরেন এটা আমি একটু ছোট করে নিই, বেশি বড় করে লিখে বলতেছি। হ্যাঁ ধরেন আমি লিখতে পারি ln K2/K1 সমান ইএ মাইনাস ইএ বাই আর T2/T1। তা আমি এখন জানি, দেখেন আপনি এখানে কি কি কিসের মান জানেন, দেখেন ln K2/K1 সমান সমান ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু হলো 92। এখন কিলো জুল আছে, কিলো জুল আছে, তাহলে কি আপনি এখন কিলোতে রাখবেন না, কিন্তু জুলে লিখবেন, কারণ আপনি নিচে কি জুলের একক বসাইতেছেন, তাই না? মানে আপনি তো নিচে যেটা বসাইতেছেন জুল পার মোল পার কেলভিন না, তাহলে এই কারণে আমার উপরেও জুল নিতে হবে, কিলো জুল রাখলে হবে না, হ্যাঁ। আর এখানে 1/T2, তাহলে T2 এর ভ্যালু কত, এখানে 25°C, তাহলে 25°C যদি হয় তাহলে 298 মাইনাস 273 0°C, তাই না? তার মানে মাইনাস 273। আচ্ছা এইবার এই যে ভ্যালুটা আছে, আমি যদি দেখেন তো আমি এবার একটা কাজ করতে পারি না, এবার আমি উভয় পাশে একটা কাজ করব, উভয় পাশে এক্সপোনেনশিয়াল নিব, নইলে কিন্তু আসে না জিনিসটা, বুঝতে পারছেন কেন নিলাম এই জিনিসটা? ই এর উপর লন আর লনের উপর ই দুই ক্ষেত্রেই কি মান কত 1 হয়, তাহলে এবার এর উপর যে ধ্রুবকটা থাকে ওই ধ্রুবকটা আমি সামনে নিয়ে আসতে পারি না, সরি ধ্রুবক বলতেছি চলকটা যে থাকে ওই চলকটা আমি সামনে নিয়ে আসতে পারি না, ওই চলকটাকে আমি সামনে নিয়ে আসলাম, বুঝতে পারছেন? তো ওই চলকটা সামনে নিয়ে আসলে ই টু দি পাওয়ার লন, তো এটার মান তো 1 হয়ে যাবে, পরে এবার বাকি যে ভ্যালুটা থাকে এই জায়গা থেকে যে মানটা আসবে সেটা এখানে বসায় দিবেন, বুঝতে পারছেন? এখান থেকে তাইলে আপনি কি পাইলেন, এবার K2/K1 এর ভ্যালু পেয়ে গেলেন। আশা করি বুঝতে পেরেছেন, জিনিসটা একদমই কঠিন ছিল না, ঠিক আছে? জাস্ট আমরা কি করলাম, ln K2/K1 এর মানটা বসে K2/K1 এর ভ্যালুটা আমার বের করতে হবে, তাহলে আমি এখানে টেম্পারেচার দেওয়া আছে, তাহলে টেম্পারেচার ডিফারেন্স যেহেতু দেওয়া আছে আমি টেম্পারেচার বসাইলাম, ই এর ভ্যালু দেওয়া আছে, সবকিছু বসানোর পরে জাস্ট এখানে ই এক্সপোনেনশিয়াল ফাংশনটা নিলাম যাতে আমার এখান থেকে কাটাকাটি চলে যায়, কাটাকাটি না তো মেইনলি আপনার ই টু দি পাওয়ার 1 এর মান 1, তাহলে K2/K1 এর ভ্যালু আমি পেয়ে গেলাম, হ্যাঁ। ওকে শেষ, আজকের মতো এখানেই শেষ। তাহলে আমি যদি আজকের এই পুরো লেকচারটা একটু ওভারভিউ করতে চাই, তাহলে আমি আজকে আপনাদেরকে কি কি পড়িয়েছি কি সংঘর্ষ তত্ত্ব, ওইখান থেকে কিভাবে আরএনএসের সমীকরণ আসলো সেটা, দেন পড়াইলাম সক্রিয়ণ শক্তি থেকে বিভিন্ন টেম্পারেচারের যে আপনার গ্যাপটা থাকে তা মানে এক্সোথার্মিক প্রসেসের জন্য, এন্ডোথার্মিক প্রসেসের জন্য, তাপোৎপাদী তাপহারী বিক্রিয়ার জন্য ডেইলিচ এর মান কেন পজিটিভ বা নেগেটিভ হয়, সক্রিয়ণ শক্তি কেন দরকার হয়, তাৎপর্য কেন, আরএনএসের সমীকরণটা কি, আরএনএসের সমীকরণের এক্সটেনশন, আরএনএসের সমীকরণের ম্যাথমেটিক্স, হ্যাঁ। আশা করি এই লেকচারটা যদি করে থাকেন তাহলে এই সংক্রান্ত
সংক্রান্ত কোনো টপিকে আপনাকে আটকানো যাবে না। এখন সামনের লেকচারে আমরা পড়বো হলো প্রভাবক এবং আরও কিছু। আশা করি এই পর্যন্ত আপনারা লেকচার ফুললি কমপ্লিট করেছেন। আমাদের প্লে লিস্টের সাথে যদি আপনি সম্পূর্ণ এগিয়ে যান, তাহলে আশা করি এই চ্যাপ্টারে একাডেমিক বা অ্যাডমিশন কোনো টাইপের কোনো পড়ালেখাতেই তেমন কোনোভাবে পিছিয়ে থাকবেন না, হ্যাঁ? আমাদের মেইনলি পড়ালেখাটাও একটু একাডেমিক ফোকাস হচ্ছে। কিছু আমি এক্সটেন্সিভ ম্যাথ কিছু আনতেছি না, হ্যাঁ? ওইটা ধরেন আমাদের এইটা শেষ হওয়ার পরে আমি কিছু লেকচার দিয়ে দিব না, যে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন সলভিং। আর ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন সলভিং তো আপনারা পারেনই, কারণ ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকে যা কোয়েশ্চেন থাকে আমি ধরেন আরেকটু অ্যাডভান্স দেখি কোনো জায়গাতে ম্যানেজ দিয়ে এনে দিতে পারি নাকি, আপনাদের জন্য ব্যবস্থা করতে পারি কিনা। তো এখন এতগুলো এফোর্টের পরে আমি জাস্ট আপনাদের কাছে একটা জিনিস এসে, হ্যাঁ, যে জাস্ট আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন, লাইক করুন, ফলো করুন। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি যে অ্যাজ এ হিউম্যান বিং আমার কোনো জায়গায় ভুল হইতেই পারে। সো আপনার যদি কোনো জায়গায় কোনো কিছুতে মনে হয় যে কোনো কিছুতে লেকচারের সমস্যা আছে বা কোনো জায়গাতে আপনার ভুল স্পট করতে পারেন, দেন অবশ্যই আপনার কমেন্টে জানাবেন, তাই না? আর আশা করতেছি যে আপনার এরকম কোনো সমস্যা আসবে না। আর ফার্স্ট অফ অল আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, সবাইকে তাহলে আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো লেকচারে।